জি, আসসালামু আলাইকুম স্টুডেন্টস। অ্যাপোলজি স্যার ফর আসসালামু দিস। আলাইকুম। আমি স্যার। রাইট, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্টুডেন্টস। আমি তো স্টার্ট করে কথা বলা শুরু করছি। থ্যাঙ্কস ফর নোটিফাইং যে আমি এটা মিউটে ছিলাম আর কি। ওকে, সো আপনাদের লং ব্রেকের পর আর কি আমরা ক্লাস শুরু করলাম। ঠিক আছে স্টুডেন্টস, সো কিছু জি কিছু জিনিস একটু আপনাদের ইয়ে হয়ে যাবে, যেটা আমি অ্যাজুম করছি একটু আউট অফ টাচ বা একটু আউট অফ প্র্যাকটিস হয়ে যাবেন। সো নাথিং বেটার দেন আপনাদেরকে একেবারে কোশ্চেন ব্যাংকের চ্যাপ্টার 4 থেকে আমি শুরু করব। ঠিক আছে, জাস্ট একটু লেটস সি যে চ্যাপ্টার 4 যেটা আমরা পড়ে শেষ করেছিলাম সেখানে কোথায় আপনারা আছেন, এক। আর দ্বিতীয়ত আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে সব মিলিয়ে কোন কোন চ্যাপ্টার আপনাদের কমপ্লিট হয়েছে স্টুডেন্টস। স্যার আমাদের চ্যাপ্টার স্যার 1 আর 2 1 হচ্ছে 2 গিয়ে আমাদের 3 ইব্রাহিম স্যার 4 নিয়েছে, আর আপনি হচ্ছে ওকে, 3 4 শেষ করছেন। আর হচ্ছে আচ্ছা, ইব্রাহিম স্যার চ্যাপ্টার 6 এর শুরুর দিকে একটুখানি পড়াইছে গুড লাস্ট গুড ক্লাসে। গুড। তাহলে 6 মানে কন্ট্রোল অ্যাকাউন্টস এর কিছু জিনিস এখানে আছে আর কি, ভালো হলো। তাহলে চ্যাপ্টার আজকে আমাদের যেটা হবে চ্যাপ্টার 5 আজকে শেষ হবে, 6 তারপর আমাদের চ্যাপ্টার 8 আছে, ওটা আমাদের শেষ হবে। তাহলে যেটা হবে নেক্সট ক্লাসে আমাদের মেইন ফোকাস থাকবে হবে কোম্পানি ফাইনান্সিয়াল স্টেটমেন্টস, এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। যেটা আমি সবসময় বলে থাকি যে আমাদের মানে আলটিমেট যেটা যেটা 25% মার্কস সেখান থেকে আমাদের আসে। সিনারিও বেসড একটা এমসিকিউ থাকবে বা স্যার একটা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইয়েস। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে 11 নম্বর যে চ্যাপ্টারটা, সে একটা হুম। চ্যাপ্টারে কি 25% আসবে এরকম? না, 11 12 এখানে দুটা চ্যাপ্টার আছে কিন্তু। ঠিক আছে, জি জি স্যার। এইখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি, আপনারা কেউ পুরনো বই পড়েন না। তাহলে যেটা হবে যে চ্যাপ্টার 12টা আপনারা কিন্তু পাবেন না। ঠিক আছে, যেটা হয় এটা আমি অনেক স্টুডেন্টদেরকে দেখি, যেটা আমাদের পাস্ট বইগুলো আছে, যেরকম আপনারা জানেন মনে হয় 2024-এ এসে আমাদের যে নিউ সিলেবাসটা বা নিউ কন্টেন্ট যেটা রোল আউট হয়েছে, ওখানে চ্যাপ্টার 12টা ইন্ট্রোডিউস করেছে। আর এই ইন্ট্রোডিউস করাটা আসলে আপনাদের জন্য অনেক অনেক আগে থেকে হওয়া উচিত ছিল, স্টার্টিং 2020 থেকে হওয়া উচিত ছিল। কেন আমি বলি জিনিসটা, আমাদের সিনারিও বেসড কোশ্চেন আসতো এক্সামে, কিন্তু আমাদের সোল প্রোপ্রাইটারশিপ অ্যান্ড পার্টনারশিপের যে কন্টেন্টটা আমাদের থাকতো, সেটা আমরা পড়ে আমরা যেটা করতাম যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য আমরা এক্সামের জন্য যেতাম। সো যেটা হয় চ্যাপ্টার 11-এ যেটা আপনাদের হতো সেটা হচ্ছে অনেকটা হচ্ছে লিমিটেড কোম্পানি জন্য যেই জিনিসগুলা থাকে, যেমন আমাদের যে রাইটস ইস্যু, বোনাস ইস্যু, ঠিক আছে, তারপর আমাদের বিভিন্ন ধরনের ডেট থাকে, রিডিমেবল ডেট থাকে, ইরিডিমেবল ডেট থাকে, এই কনটেক্সট গুলা হতো। সো যেটা হতো যে ওই কনটেক্সট অতটুকু নিয়ে আপনাদের জন্য এক্সামের জন্য অ্যাডিকুয়েট প্রিপারেশন কখনোই হতো না। ঠিক আছে, সো ওই এরিয়াটা কিছুটা কভার করেছে। যেটা আমি বারবার বলি যে আপনারা অনেক সময় দেখবেন যে এক্সামে গিয়ে যে সারপ্রাইজটা হন, যে বই তো পড়ে গেলাম কিন্তু এই যে কন্টেন্ট আসছে সেটা তো আমাদের আসলে কখনো ক্লাসে বা কোথাও কখনো ডিসকাস হয়নি, বা ইভেন আমরা বইতেও পাইনি। বিকজ আইসিডব্লিউর বই আপডেট হয়ে গেছে, সেই অনুযায়ী কোশ্চেন ব্যাংক আপডেট হয়েছে, কিন্তু আপনাদের যেখান থেকে এক্সামের কোশ্চেন আসে সেটা আপডেট হয়েছে, কিন্তু বই আপডেট হয়নি। সো ওই প্রবলেমটা কিছুটা মিটিগেটেড স্টার্টিং 2024। আর এই সেপ্টেম্বরের দিকে মোস্ট প্রবাবলি সব ঠিকঠাক থাকলে আপনাদের আরেকটা আহ, মানে বই আসছে সার্টিফিকেট লেভেলের। ঠিক আছে, তো সেইখানে যেটা আমরা জোর দিয়েছি, কিছু কিছু দেখবেন যে পড়তে গিয়ে আপনারা দেখেছেন যে কিছু কিছু জায়গায় মিস্টেক আছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কন্টেন্টের সামঞ্জস্য হচ্ছে না। এই জিনিসগুলোকে আমরা কিছু মানে ঠিক করে নিয়েছি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেকশনটাও আরো কিছুটা বিস্তৃতি করেছে। ঠিক আছে, সো এই চেঞ্জটা পাবেন। সো আপনাদের জন্য ওয়ার্ড অফ অ্যাডভাইস, মানে ওই বইটা আসার আগে শেষ করে ফেলেন। মানে অহেতুক আপনার, আমি গুনে গুনে দেখলাম যে 80 90 পেজের মতো কন্টেন্ট বেড়ে গেছে। সো এটা আমাদের অ্যাভয়েড করাটাই আমাদের মানে শুড বি আওয়ার মেইন অবজেক্টিভ। ওকে, ওভাবে আমরা জিনিসটাকে দেখব। সো স্টুডেন্টস, স্যার এনি সেপ্টেম্বর মাস কোশ্চেন্স? বলতে এই ইয়েস, সেপ্টেম্বর হচ্ছে? হ্যাঁ, এই রানিং সেপ্টেম্বরের দিকে এটা আপনার বলছে, বাট আমার ডাউট আছে আসলে কিভাবে এটা রোল আউট করবে। যেমন একটা অবজারভেশন আছে যে আমরা মানে পুরাটাই রোল আউট করব সার্টিফিকেট অ্যাডভান্স এন্ড অ্যাপ্লিকেশন, কিন্তু কথা হচ্ছে আপনার অ্যাডভান্স এন্ড অ্যাপ্লিকেশনে এখনো বইগুলা পুরোপুরি মানে ফুল ফাইনাল ড্রাফট এখনো এসে পড়েনি। ঠিক আছে, বা আপনাদের সামনে একটা জিনিস হবে, আপনারা জানেন কি না, 15th অফ জুন মানে সিআরদের সাথে আর বই নিয়ে যে আমরা কাজ করছি, আর হচ্ছে গিয়ে ধরেন কিছু ফ্যাকাল্টি সহ আমরা একটা মিটিং হবে আমাদের। তো জি সেইখানে স্যার। আপনাদের কোনো গুড গুড, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এই কথাটা বারবার হাইলাইট করি যাতে করে স্টুডেন্টরা বুঝতে চায় যে আমার বই থেকে এক্সপেকটেশনটা কি থাকে। সো আমি যে জিনিসটা আপনাদেরকে ভালো হলো বিফোর হ্যান্ড আপনাদের সাথে আমি আছি জিনিসটা মানে বলার জন্য, বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে
মানে আপনাদের বই থেকে মিনিমাম এক্সপেকটেশনটা কি, তারপর বইয়ের সাথে যে আমাদের কোশ্চেন ব্যাংকের বা কোশ্চেন পেপারের যে একটা ডিসিনক্রোনাইজেশন যেটা হয়, ঠিক আছে, বা দেখা যাচ্ছে একেবারে আউট অফ কনটেক্সট জিনিস যে জিনিসগুলো চলে আসে, সেই জিনিসগুলো আসলে মানে অ্যামং আদার থিংস উই শুড বি ডিসকাসিং। ঠিক আছে, সো একটা আছে 15th না 18th, আমি যদি ভুল না বলে থাকি 15th মোস্ট প্রবাবলি আপনাদের, ঠিক আছে, নেক্সট স্যাটারডেতে আর কি হ্যাঁ হ্যাঁ ইয়েটা স্যার, হবে। 15 স্যার তারিখেই হবে। 15। গুড। সো আপনাদের কাছে এটাই থাকবে যে মানে কাম প্রিপেয়ার্ড। ঠিক আছে, যেমন আমি একটা জিনিস আপনাদের বলি, আপনারা আমার স্টুডেন্টস, আমি অনেক ফ্রিলি জিনিসটা বলি, যেমন ছাত্র পরিষদে অনেক সময় যখন আমি দেখেছি যে ওদের দাবি দাওয়াটা কি থাকে, ঠিক আছে, মানুষের দাবি দাওয়া কিন্তু মানুষের অনেক মানে কোর কিন্তু মানে রিভিল করে। আপনাদের মানে কি বলবো, হোস্টেলের খাবার ক্যান বি আ প্রবলেম, বাট এর থেকে বিগার প্রবলেম হচ্ছে গিয়ে পাস করানোর জন্য আপনাদের মার্ক স্কিমটা কেন আমাদের রেডি হচ্ছে না। যে জিনিসটা আমি সবসময় বলি, এসিসিএ বলেন বা আইসিডব্লিউ বলেন, আমাদের যখন একটা পরীক্ষা হয়ে যায় একটা মডেল কোশ্চেন থাকে বা মডেল পেপার থাকে, যে আমি যে পরীক্ষা দিয়েছি সো মডেল পেপারটা আসলে কিভাবে হচ্ছে, সো আমরা মাঝে মধ্যে মডেল পেপারটা করি, কিন্তু মডেল পেপারে থাকে আবার ভুল। এমন একটা অবস্থা যে ওই মডেল পেপার পড়ে যদি কেউ পরে পরীক্ষা দেয়, সে তাকে দেখা যাচ্ছে আপনার ফেল করছে। সো দিজ আর দি এরিয়াজ, আমাদের রিসার্চের যে জায়গাগুলো আছে বা আমাদের মার্ক স্কিম ডেভেলপমেন্টের জায়গা আছে, বা দেখা যাচ্ছে স্টুডেন্টরা যারা ধরেন সি পাচ্ছে, ফেল করছে বা কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট আসছে না, সো তাদেরকে আসলে আমরা কিভাবে গাইড করতে পারছি, সো ওই জায়গাগুলো আমি মনে করি ফ্রম স্টুডেন্টস পার্সপেক্টিভ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওকে। সো আপনাদের জন্য যেটা বলি, ইউ আর মানে আপনার একটা এক সেন্সে লাকি ব্যাচ, কারণ লাস্ট ব্যাচ হতে পারেন এই কন্টেন্টে বা যে বইটা আমরা পড়াচ্ছি এখন। ঠিক আছে, আর দ্বিতীয়ত যেটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ, সেটাকে আমি মানে স্ট্রংলি বলি যে এক্সামের জন্য একটা সময় পেয়েছিলেন লাস্ট ব্যাচ, যেটা আসলে ওইভাবে পাইনি জিনিসটা। ওকে, আর কোশ্চেন ব্যাংক আমি যেটা দেখেছি যে যেভাবে পেপার আসছে বা ইয়ে আসছে, ঘুরে ফিরে কিন্তু সেই আইসিডব্লিউর কোশ্চেন ব্যাংকটাই কিন্তু আমাদের এক্সামের টেক্সট ম্যাটেরিয়াল হিসাবে আসছে। ঠিক আছে, আর এসএসসি এর যে পাস্ট পেপারস আছে, P3 এর যে পাস্ট পেপারগুলো আছে, যে লাস্ট একটা বা দুইটা বা তিনটা, আমি বলবো যে আপনারা দেখে নিন। ঠিক আছে, দ্যাট উড বি স্যার গুড এই এনাফ। যে লাস্টের যে মানে আমরা যে তিনটা যে দেখবো, এটা কোথায় গেলে মানে আমরা পাবো? গুড, গুড পয়েন্ট। ফার্স্ট অফ অল, এগুলো আসলে রেডিলি অ্যাভেলেবেল না, অ্যান্ড আমাকেও এটা বের করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ঠিক আছে, কিভাবে হয় আমি বলি, এটা আমার পার্সোনাল অ্যাসপেক্ট থেকে আমি বলছি। আমি স্ট্রেইট আপনার ওই যে এলসিবিএস আছে, আমি দেখেন আমি আবার বলছি, আমি আইসিবির থেকে আমি জিনিসটা পাচ্ছি না, কারণ আইসিবির কাছে এসএসসি এর কন্টেন্ট বা ম্যাটেরিয়াল থাকাটা তো আসলে মানে এক্সপেক্টেডও না। সো যেটা হয়, আমি এলসিবিএস এর ওখানে যাচ্ছি, ওদের স্টুডেন্টরা যারা পড়ালেখা করছে রিচ আউট করছে, ওদের কাছ থেকে আমি একেবারে কিনেই নিচ্ছি, অ্যাটলিস্ট যাতে করে আমি আপনাদেরকে যখন প্রিপারেশনের জন্য রেডি করি আমার কাছে যাতে এই ম্যাটেরিয়াল গুলো থাকে। ঠিক আছে, এটা দ্যাটস মাই পার্সপেক্টিভ। বাট আপনাদের জন্য বলবো, যদি কোনো আত্মীয় স্বজন কেউ এসিসিএ পড়া থাকে, বা বেটার আমার কাছে মনে হয় নীলক্ষেতেও তো ওই ম্যাটেরিয়াল গুলো থাকে, লাস্ট পেপারস গুলা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনাদের একটা অ্যাপ্রোচ নিতে পারেন। ওকে, বাট সবকিছু শুরু এন্ড শেষ কিন্তু আমাদের কনসেপ্টস, আমি এই কথাটা বারবার মানে অনেক ওয়েট দিই বেশি, কারণ আমি অনেককে দেখেছি অনেক কিছু পড়ছেন, মানে ইন্ডিয়ান বই পড়ে ফেলছেন, বিভিন্ন জিনিস ইয়ে করে ফেলতেছেন। ইভেন আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস না বললে না, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আমাদের পরের লেভেলে যে আসছে, সেখানে কোশ্চেন কিন্তু আপনার সিঙ্গাপুরের ওখান থেকে কোশ্চেন করে নিয়ে আসছে, মানে কপি করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, সো ঘুরে ফিরে অ্যাকাউন্টিং কিন্তু স্ট্রাকচার কিন্তু সেম, অনলি ওয়ে ইউ ক্যান বি বেনিফিটেড সেটা হচ্ছে গুড প্রিপারেশন এন্ড সলিড প্রিপারেশন। আমি এখনো বলি যে সার্টিফিকেট লেভেলের জন্য দিস বুক ইজ এনাফ, বা যে কন্টেন্ট আমরা আপনাদের জন্য রেডি করছি দ্যাট উড বি এনাফ। ঠিক আছে, এন্ড এটা যখন আমি বলছি আমি অনেক ওয়েট দিয়ে বলছি জিনিসটা, সো বেশি নিজেকে স্প্রেড আউট করেন না, আপনাদের তো অন্য কন্টেন্টও আছে, তাই তো, বা ডেভিয়েটেড যাতে না হয়ে যায় আমরা। অলরাইট, ওকে, ক্যান আই জি স্যার। স্টার্ট? ইয়েস স্যার। জি স্যার, শিওর। ওকে, ঠিক আছে স্টুডেন্ট, সো একেবারে ওয়ার্ম আপ দিয়ে শুরু করি। চ্যাপ্টার 4 আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। ঠিক আছে, সো চ্যাপ্টার 4-এ আমরা জাস্ট কিছু সেলফ টেস্ট কোশ্চেন আর কি আমরা দেখি, বা কোশ্চেন ব্যাংকের ইয়ে থেকে আমরা দেখবো, নট সেলফ টেস্ট। ওকে, সো নাম্বার 1, Blake is a VAT registered trader whose sales and purchases carry VAT at a standard rate of 20%. এই জিনিসটা আমি বলি, আমি যেহেতু ব্রিটিশ সিলেবাস নিয়ে আমি পড়াচ্ছি আপনাকে, ইউ আর গেটিং 20%। ওদেরকে যেটাকে বলে জিএসটি বলে, আমরা বলি ভ্যালু অ্যাডেড সার্ভিসেস বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে আমরা বলি থাকি। ঠিক আছে, সো আমাদের জন্য 15, ওদের জন্য হচ্ছে আপনার 20%। সো আপনাদেরকে এক্সামে, হ্যাঁ আপনাদেরকে এক্সামে একটা চ্যালেঞ্জে পড়ে যেতে পারেন, যেটা আগে পড়তেন এখন পড়েন না, কারণ এখানে আপনার যারা এক্সামে কোশ্চেন সেট করে তারা আরো আগে থেকে কশাস হয়েছে।
আগে যেটা করতো 20%-এর এই সামটা, মানে এখানে 15% লেখে আপনার ভেতরে 20%-এর ফিগার্স গুলা থাকতো। দে আর নট ডুইং দিস এনিমোর। ঠিক আছে? সো এই মানে কমফোর্টটা আপনারা পাবেন। সো এখানে যদি 15% চেঞ্জ হয়, ভেতরেও দেখবেন যে 15% আপনার চেঞ্জ করে নিয়ে আসছে। ঠিক আছে? তাইলে আমরা যদি খেয়াল করেন, এখানে কি ওয়ার্ড হচ্ছে ব্লেক ইজ আ ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার যদি হয়ে থাকে, তাহলে তার সেলসে কি হয়, আউটপুট ভ্যাট ইম্পোজ করা হয়। আর সে যদি আপনার পারচেজ করে থাকে, তাহলে সেটার উপর ইনপুট ভ্যাট আপনার সে পেমেন্ট করে থাকে। অ্যান্ড যেটা আপনার ইনপুট ভ্যাট সেটা আমরা কি করি, রিবেট করে ক্লেম করতে পারি। আর যেটা আউটপুট ভ্যাট সেটা আমার লায়াবিলিটি, এটা আমাকে পেমেন্ট করে দিতে হয় টু দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? এই হইতেছে আমাদের কোর আন্ডারস্ট্যান্ডিং। এবার কি চাচ্ছে, ব্লেক সেলস আ কাস্টমার গুডস অন ক্রেডিট 4800 এক্সক্লুসিভ অফ ভ্যাট। খুব সহজ জিনিস। আপনাকে যদি বলতাম যে সেলস মানে ক্রেডিট সেলসের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করেন, আপনারা চোখ বন্ধ করে কি করতেন, যে সেলস ক্রেডিট রিসিভেবলস ডেবিট, তাই তো? আপনাকে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং বলতে চাচ্ছে, বাট এখানে যেটা বলেছে যে এক্সক্লুসিভ অফ ভ্যাট। ঠিক আছে? এইখানে আপনাকে বলেছে যে অ্যাকাউন্টিং, আপনি কিন্তু এখন ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার। সো আপনার যে সেলস প্রাইসটা আছে এটা কিন্তু ভ্যাট বিহীন কিন্তু। তাহলে আপনি যেহেতু রেজিস্টার্ড ট্রেডার, আপনি যখন সেল করবেন আপনার জন্য কি আউটপুট ভ্যাট হবে? অ্যান্সার ইজ ইয়েস। তাহলে আমার জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আর আউটপুট ভ্যাট হবে আমার ক্রেডিট। ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ান। এখানে যেটা হবে যে আমার সেলস এর সাথে 20% অ্যাড হয়ে যাচ্ছে। 4800 কে যদি আমরা 20% ইম্পোজ করি, 5760 হয়ে যাবে আর কি আপনার। ঠিক আছে? সো রিসিভেবল পুরোটাই হবে। সেলস কে কিন্তু করব শুধু সেলস এর অ্যামাউন্ট, আর ক্রেডিট কে করব আউটপুট ভ্যাট, সেটা হবে 960। সো দিস ইজ মাই অ্যান্সার। এইটাতে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। নো স্যার। ঠিক আছে, কেন শুধু রিসিভেবলস আমার 4800 আর সেলস আমার মানে 4800, ব্যাপারটা কিন্তু সেটা হবে না, বিকজ ইউ আর আ রেজিস্টার্ড ট্রেডার। ঠিক আছে, আউটপুট ভ্যাট ইজ অ্যাপ্লিকেবল অ্যান্ড দিস ইজ দি অ্যান্সার। ওকে, পরেরটা সহজ। হোয়াট ট্রানজ্যাকশন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য এন্ট্রিজ ডেবিট, রেন্ট, ক্রেডিট, পেয়েবলস? ঠিক আছে, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে জিনিসটা। এটা হুট করে আপনারা দ্রুত অ্যান্সার করতে যান, মনে করেন এটা তো খুব সহজ জিনিস। ঠিক আছে, আমরা একটা জিনিস শিখেছিলাম, যেটা আমি লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টেবিলটা সবসময় মাথায় রাখবেন আপনারা। একটা সেকেন্ড। এই যে এই জিনিসটা আপনাদেরকে সবসময় হোলিস্টিক্যালি জানতে হবে, যে আমার অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স এগুলো যখন বাড়বে তখন আমার ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। অ্যাসেট অ্যান্ড এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স সবসময় আমার ডেবিট সাইডেড হবে। লায়াবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ, এই তিনটা জিনিস যখন আমার বাড়বে তখন সবসময় আমার ক্রেডিট হবে, কমে গেলে আমার ডেবিট হবে। অ্যান্ড বাই নেচার লায়াবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ সবসময় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স আমার বসে। ঠিক আছে? সো এই আন্ডারস্ট্যান্ডিংটা হলে আমরা কি বুঝতে পারছি, যে রেন্ট ডেবিট হয়েছে, ঠিক আছে, আমার পেয়েবল ক্রেডিট হয়েছে। আমরা যদি একটা একটা করে দেখি যে রিসিপ্ট অফ রেন্টাল ইনকাম বাই দ্য বিজনেস, সো ইনকাম যদি হতো তাহলে তো রেন্টাল ইনকাম আমার ক্রেডিট হতো। ঠিক আছে, কিন্তু সেখানে হবে না, সো এটা বাদ। ইস্যু অফ এন ইনভয়েস ফর রেন্ট টু আ টেনান্ট। ঠিক আছে, এই জিনিসটা অনেকে কনফিউজ করে। ঠিক আছে, এখানে বাকিটা অ্যান্সারটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এটা আপনাদের কনফিউজ করে, যেটা মানেটা কি, যে এখানে হচ্ছে আপনার ল্যান্ডে কোনো টেন্যান্ট থাকে, তাকে আপনি ইনভয়েস ইস্যু করেছেন, সো এটার ট্রিটমেন্ট ইজ দ্য সেম অ্যাজ এ। সোজা কথা হচ্ছে তার কাছ থেকে রেন্টাল ইনকাম আপনি রেকগনাইজ করবেন। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আপনি ইনভয়েস ইস্যু করেছেন, আপনি টাকা পাননি, আদার রিসিভেবল ডেবিট হবে আর রেন্টাল ইনকাম ক্রেডিট হবে। কিন্তু সেটার সাথে তো আমার মিলছে না জিনিসটা, তাই তো? নাম্বার সিতে কি আছে, রিসিপ্ট অফ এন ইনভয়েস ফর রেন্ট পেয়েবল বাই দ্য বিজনেস। এইবার আমাদের জিনিস মিলে গেছে। ঠিক আছে, এইখানে আপনাকে আপনাকে একটা বিজনেস ইনভয়েস দিয়েছে, এই ইনভয়েস মানে কি, আপনাকে পেমেন্ট করতে হবে, আপনি রেন্ট পেমেন্ট করতে হবে আপনাকে। ঠিক আছে, বাট আপনি পেমেন্ট এখনো করেননি, সো এক্সপেন্স আমি বুক করব। এক্সপেন্স বুক মানে কি, রেন্টাল এক্সপেন্স ডেবিট। আর যেহেতু ইনভয়েস পেমেন্ট মানে পেয়েছেন কিন্তু কোনো পেমেন্ট করেননি, এটা হয়ে যাবে আমার জন্য পেয়েবল। সো ক্রেডিট হয়ে যাচ্ছে পেয়েবল। এই জিনিসটাকে আপনারা বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন? নো স্যার, বুঝতে পেরেছি। গুড। আপনারা যেটা ইউজুয়ালি দেখে অভ্যস্ত, যে এই নামগুলা থাকে ভেতরে আপনার ডেবিট ক্রেডিট গুলা থাকে ডিফারেন্ট ফর্মে। ওর স্যার থেকে একটু আবার কঠিন বলবেন হচ্ছে, এটা? আচ্ছা জাস্ট বেসিক বলি, যে আমাকে সামে বলেছে ডেবিট রেন্ট ক্রেডিট পেয়েবল, মানে আমি এক্সপেন্সকে ডেবিট করেছি, একটা লায়াবিলিটিকে ক্রেডিট করেছি।
সো রেন্টকে একটা এক্সপেন্সকে যখন ডেবিট করে লায়াবিলিটিকে যদি আমি ক্রেডিট করি, তার মানে কি একটা এক্সপেন্স আমি ইনকার করেছি কিন্তু পেমেন্ট করেছি? অ্যান্সার ইজ নো। অ্যান্ড না এটার স্যার। সাথে আমার মিলে যায় অ্যান্সার, মানে যেটা আমার হচ্ছে পয়েন্ট নাম্বার সি, যে আমি একটা বিজনেস থেকে যার প্রেমিসে আমি থাকি তার কাছ থেকে আমি একটা ইয়ে পেয়েছি, ইনভয়েস পেয়েছি। ঠিক আছে, সো ইনভয়েস মানে কি, সে আমার কাছে একটা বিল দিয়েছে যে তুমি আমাকে রেন্ট পেমেন্ট করো, সাথে সাথে আমার কি করতে হবে, এক্সপেন্স রিকগনাইজ করতে হবে, যেটা কিনা ডেবিট রেন্ট এক্সপেন্স। আর যেহেতু আমি এখনো ইনভয়েস পেয়েছি কিন্তু টাকা পেমেন্ট করেছি নট ইয়েট, না। এই জন্য হবে ক্রেডিট পেয়েবল। এবার ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে ইন আ ডাবল এন্ট্রি বুককিপিং হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু। আচ্ছা, এইখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা এটা জাস্ট এই যে একটু আগে যেটা দেখলাম এই স্ট্রাকচারটার উপরই বেস করে কোশ্চেনটা আমাদের এখানে আসছে, যে ক্রেডিট এন্ট্রিজ ডিক্রিজ লায়াবিলিটিস অ্যান্ড ইনক্রিজ ইনকাম। ভুল। কারণ আমার ক্রেডিট এন্ট্রি হলে কি হয়, লায়াবিলিটি বাড়ে, ডিক্রিজ হয় না। লায়াবিলিটি বাড়ে স্যার। ঠিক আছে, তাহলে এটা আমার আমার এমনিতেই বাদ হয়ে গেল। কিছু কিছু সবসময় এমসিকিউ মনে রাখবেন যে বাই প্রসেস অফ এলিমিনেশন আপনাকে তাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেবিট এন্ট্রিজ। স্যার ইয়েস, ইয়েস, আই এম লিসনিং, টেল মি। স্যার অ্যান্সার বি হবে। ইয়েস, একদম অন পয়েন্ট। ঠিক আছে, মানে আমার ডেবিট এন্ট্রি হলে ইনকাম কমে যায়। ইনকাম তো কমে যায় ইউজুয়ালি স্যার। হলে আমার কি হয়, মানে ক্রেডিট হতো, বাট এখানে হচ্ছে এটা। সো ফার্স্ট পার্ট ইজ কারেক্ট। পরেরটা দেখি, যে ডেবিট এন্ট্রি হলে আমার অ্যাসেট ইনক্রিজ করে, একেবারে অবভিয়াস অ্যান্সার। সো দিস ইজ দি থিং। ঠিক আছে, কিছু কিছু দেখবেন পার্শিয়ালি কারেক্ট, কিছু কিছু দেখবেন যে আসলে আপনার মানে ইয়ে হয় না। ওকে, পরেরটা আমরা দেখি। আর ডেবিট ব্যালেন্স অফ 3000 টাকা brought down on America Limited's account in Brazil Limited's accounting records means that Brazil Limited owes America Limited 3000 টাকা। দেখেন, এই জিনিসটা দেখলে আপনাদের কনফিউশন হয়, কারণ এখানে একটা রিলেশনশিপ আছে আমেরিকা লিমিটেড মানে এ লিমিটেডের সাথে বি লিমিটেডের একটা রিলেশনশিপ আছে। সো কার পার্সপেক্টিভ থেকে আপনি বলছেন, দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, স্যার সো এটা মেবি ফলস হবে। এটা ফলস, একদম অন পয়েন্ট। ঠিক আছে, এটা আপনি ধরে ফেলছেন, কিন্তু এখানে আমাদের মেজরিটি স্টুডেন্টের যেটা হয়, কনফিউশনটা হয় যে একটা ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, মানে আমেরিকা লিমিটেডস অ্যাকাউন্ট ইন ব্রাজিল লিমিটেডস রেকর্ডস, মানে তাহলে আমরা কার পার্সপেক্টিভ থেকে কথা বলছি? ঠিক আছে, ব্রাজিল লিমিটেডের পার্সপেক্টিভ থেকে আমরা বলছি, মিন্স দ্যাট হ্যাঁ, Yes, sir. ব্রাজিল লিমিটেড ওজ আমেরিকা লিমিটেড 3000 টাকা। ব্যাপারটা কি তাই? নো। ঠিক আছে, এই জিনিসগুলা। সো কারো কোনো কনফিউশন থাকলে বলেন, স্টেটমেন্ট পড়তে বুঝতে ডিসাইফার করতে কোনো ইস্যু আছে কিনা প্লিজ। স্যার এটা যদি একটু বলতেন আর কি, একটু ডিটেলসে আচ্ছা, যদি বলতেন। নো প্রবলেম, নো প্রবলেম। জিনিসটা বুঝেন, এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে বা চ্যাপ্টার 4-এ কিছু জিনিস আমরা পড়েছি। ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে রিসিভেবল বুকস থাকে, ওকে, তারপর আমাদের পেয়েবল বুকস থাকে। মানে আমরা আর ইয়ে করতে পারবে না। ওকে, নাম্বার 5। আচ্ছা, দ্রুত যাব কিছু। ক্রিমজন পিএলসি পেইড অ্যান ইনভয়েস ফ্রম আ ক্রেডিট সাপ্লায়ার। ভালো করে জিনিসটা বুঝেন, যে পেইড অ্যান ইনভয়েস ফ্রম আ ক্রেডিট সাপ্লায়ার, এই ওয়ার্ডগুলো কিন্তু এক্সামে আপনারা পাবেন বেশি, যেগুলো আমরা বইতে ওভাবে কিন্তু পাই না। ঠিক আছে, পেইড অ্যান ইনভয়েস ফ্রম আ ক্রেডিট সাপ্লায়ার অ্যান্ড টুক অ্যাডভান্টেজ অফ আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট অফার্ড। ঠিক আছে, ওয়ার্কিং রিলেশনশিপটা আপনাদেরকে খুব দ্রুত বুঝতে হবে। তার মানে ক্রিমজন পিএলসি সে বাকিতে পারচেজ করেছিল। ঠিক আছে, এন্ড সে যখন বাকিতে পারচেজ করেছে, ইয়েস প্লিজ। অ্যান্সার সি হবে। অ্যান্সার সি? আচ্ছা ঠিক আছে, উই ওয়েট। এখানে মনে হয় না অ্যান্সার সি হবে। ঠিক আছে, ওকে। ক্রিমজন পিএলসি পেইড অ্যান ইনভয়েস ফ্রম ক্রেডিট সাপ্লায়ার, আমরা এখানে যেটা করছি, টুক অ্যাডভান্টেজ অফ আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট অফার্ড, মানে দ্রুত পেমেন্ট করে আমরা দিয়ে দিয়েছি, তাহলে মানে আমরা ডিসকাউন্ট আমরা পাবো। ঠিক আছে, ডিসকাউন্ট যদি আমরা পারচেজে পাই, কার সাথে অ্যাডজাস্টেড হয়? আমরা আস্তে আস্তে করে জিনিসটা বুঝি। আমরা যখন বাকিতে পারচেজ করি, আর্লি সেটেল যদি করে দেই, তাহলে কি আমাকে কম পেমেন্ট করতে হবে না? জি জি স্যার, কম পেমেন্ট করতে ঠিক হবে। আছে, তাহলে সেই ট্রিটমেন্টটা ইউজুয়ালি কার সাথে হয়? পারচেজটা আমার ক্রেডিট হয়ে যায়। চ্যাপ্টার 3। জি স্যার, জি স্যার। ওকে, আমরা আস্তে আস্তে আসি আবার। When the invoice was received and recorded, Crimson PLC did not expect to take the discount. This is extremely important. আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়েছিলাম যে বাকিতে কেনার সময় তখনই আমার ডিটারমাইন হয়ে যায়
আমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আসলে কিভাবে করব যদি এরকম হয় যে আমি সচরাচর আর্লি সেটেলমেন্ট করে দেই, তাহলে যখন আমি আমার গুডসটা পারচেজ করব বাকিতে, তাইলে কি আমার ডিসকাউন্ট, ওই যে ক্যাশ ডিসকাউন্টের অ্যামাউন্ট বাদে কি আমি রেকগনাইজ করব না? সেটাই তো করে থাকি, স্যার ইয়েস ঠিক স্যার। আছে? গুড। কিন্তু এই কেসে স্যার যেটা অ্যান্সার হচ্ছে, ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আসেন, ঠিক আছে? স্যার আমি অ্যান্সার এক্সপেক্ট ডি। নো, ঠিক আছে, আবার বলি, একটু ধৈর্য ধরেন আমার সাথে, ঠিক আছে? আমি যদি ডিসকাউন্ট যদি এক্সপেক্ট না করি, তাহলে আমি পুরো অ্যামাউন্টটাই, খেয়াল করেন, পারচেজ ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট করলাম। দ্যাট জি ইজ ইট। স্যার। এই জিনিসটা বুঝেন যে আমি এক্সপেক্ট করি নাই ডিসকাউন্ট নিব না, পুরো অ্যামাউন্ট আমি রেকগনাইজ করলাম। কিন্তু যখন দেখা গেল যে আমি আসলে আর্লি সেটেল করে দিয়েছি, এইবার হচ্ছে আসল জিনিস, যে ট্রেড পেয়েবল, ঠিক আছে? আমরা একটা একটা করে আসি, আপনাদের জল্পনা কল্পনা থাকবে, আমি আপনাদেরকে এটার অ্যান্সারটা হাতে দিয়ে আমি বলি, ঠিক আছে? নাম্বার এ হবে আর কি আপনাদের জন্য, যে ট্রেড পেয়েবল পুরো অ্যামাউন্ট হবে, ঠিক আছে? তারপর হবে গিয়ে পারচেজ হবে, পারচেজ হবে গিয়ে আমার ক্রেডিট, আর ক্যাশ হচ্ছে গিয়ে আমার ক্রেডিট। দেখেন, আমি কি কম দিব না বেশি দিব? স্যার কম কম দিবে দিব যদি স্যার। কম দিব। তাইলে আমার ক্রেডিট যখন আমি কম দিচ্ছি, আমার ডেবিট পেয়েবল হচ্ছে বেশি আর ক্রেডিট হচ্ছে আমার কম, এই বাকিটা হচ্ছে আমার পারচেজে ক্রেডিট হয়ে যাবে, ওই ডিসকাউন্টের পোর্শনটা, কারণ ডিসকাউন্ট আমি তো আর্লি সেটেলমেন্ট করে দিয়েছি। কি নাবিলা, ইজ দিস ক্লিয়ার টু ইউ ওয়াই দিস ইজ এ নট ডি? ঠিক আছে, আবার বলি, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝেন, যে প্রথমে যখন আমাকে পেমেন্ট করছিলাম, মানে আমি পারচেজ করছিলাম, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি ছিল? পারচেজ ডেবিট 100, আমি জাস্ট একটা নাম্বারটা বললাম আপনাদেরকে, পেয়েবল ক্রেডিট 100, এটাই তো, কারণ আমি ডিসকাউন্ট আমি আশা করছি না। কিন্তু যখন দেখা যাচ্ছে আমি আর্লি সেটেলমেন্ট করলাম, ডিসকাউন্ট যদি হয় আমার 10 টাকা করে হয়, তাহলে আমি পেয়েবল অ্যাডজাস্ট করব কত? পেয়েবল ডেবিট 100ই তো করতে হবে আমার, ঠিক আছে? কিন্তু আমি যে ক্যাশ পেমেন্ট করব, কত টাকা ক্যাশ পেমেন্ট করব? 90 টাকা পেমেন্ট করব। 90 টাকা কিন্তু স্যার। আমার ডেবিট ক্রেডিট তো মিলছে না, ওই যে বাকিটা যেটা, যেটা ক্রেডিটে গ্যাপ আছে, সেটা হচ্ছে আমার পারচেজ ক্রেডিট 10 টাকা। এই ট্রিটমেন্টটাই হচ্ছে গিয়ে অ্যান্সার এ। আপনাদের যদি কনফিউশন থাকে, আমি এটাকে কিন্তু আবার ক্লাসের ব্রেক বা পরে এক সময় ওই ম্যাট্রিক্স ধরে, যে আর্লি সেটেলমেন্ট হলে কি হয়, লেট সেটেলমেন্ট হলে কি হয়, মানে অ্যাট টাইম অফ ডিসকাউন্ট টেকিং আমি কিভাবে নিব, সেগুলো আমি একবার দেখিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? এখানে আমরা যেটা করছি, যে যেহেতু আমরা প্রথমে ডিসকাউন্ট, মানে সারমর্মটা এটা, যে প্রথমে যেহেতু আমি ডিসকাউন্ট ছাড়াই আমি কনসিডার করেছি, পরের বেলায় যখন আমি আর্লি সেটেল করে দিচ্ছি, ওই ডিসকাউন্টকে আমার কনসিডার করতে হবে। ওই ডিসকাউন্টটা কি করবে? আমার পারচেজের অ্যামাউন্টকে কমিয়ে দিবে। পারচেজকে ক্রেডিট করা মানে পারচেজকে কমিয়ে দেওয়া, মানে কম পেমেন্ট করছি তাই আমি, পারচেজ আমার কমে যাচ্ছে, ঠিক আছে? ইজ দিস ক্লিয়ার? কনফিউশন থাকলে বলেন স্টুডেন্টস। স্যার ক্লিয়ার। ওকে, ডাউট থাকলে আমাকে এগুলা বলেন, আমি দরকার হলে নোট নিয়ে আপনাদের সাথে পরে আলাপ করব, ঠিক আছে? নাম্বার 6 যেটা, এটা আমাদের জন্য চ্যাপ্টার 6 এরও একটা কনটেক্সট, ঠিক আছে? উইন লিমিটেড হ্যাজ ওপেনিং ট্রেড পেয়েবল অফ 24,000 and a closing trade payable of 34,655, ঠিক আছে? টি অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। Purchase for the period totaled 2,54,000, of which 31,590 related to cash purchases. ট্রিকি সাম, যদি প্রথমবার এটা দেখে থাকেন আপনারা, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে মানে হ্যান্ডেল করব বলেন? স্যার আমার এখানে লেজার করে আমরা হচ্ছে ওই ওপেনিং ট্রেড পেয়েবলের সাথে হচ্ছে আমার যে পারচেজটা হয়েছে আমরা ওটা হচ্ছে যোগ করব। এরপর হুম, হচ্ছে আমাদের ক্লোজিং যে পেয়েবলটা আছে ওটা বাদ দিব স্যার। গুড, দ্যাট ইজ ইট। জিনিসটা আমাদেরকে সবসময় টি অ্যাকাউন্টের পার্সপেক্টিভ থেকে, যেটা আপনি বলেছেন ওটা হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য, আপনি যখন ওই স্ট্রাকচারে চলে আসবেন, ফর্মুলায় যখন চলে আসবেন, ঠিক আছে? এটা চ্যাপ্টার 6 এর জন্য ইম্পর্টেন্ট, এটা আপনার অনেক জায়গাতে পাবেন, এই যে এই কনটেক্সটের জিনিসটা, ঠিক আছে? সো আমরা যখন পেয়েবল ব্যালেন্সের কথা বলি, ঠিক আছে, আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পেয়েবল ব্যালেন্স দেখি, পেয়েবল তো লায়াবিলিটি, তো পেয়েবলের যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে, আমরা যেটাকে ব্যালেন্স বিডি বলে থাকি, সেটা আমরা এখানে নিয়ে আসবো, 24,183, ঠিক আছে? এটা আমার ওপেনিং ব্যালেন্স। আবার ক্লোজিং ব্যালেন্সের কথা, ওকে, এইবার যেটা আপনাদের হয়েছে যে পারচেজেস হয়েছে, বাকিতে পারচেজ হয়েছে, ঠিক আছে? আমরা তো বাকিতে পারচেজটাকেই খালি কনসিডার করব। এইখানে যে আপনার 254,192 আছে, ঠান্ডা মাথায় জিনিসটা দেখেন, 254,192, এটা কিন্তু আমার টোটাল পারচেজেস। কিন্তু আমি যখন পেয়েবল নিয়ে কাজ করি, আমি কি ক্যাশ পারচেজ নিয়ে কাজ করি না বাকিতে পারচেজ নিয়ে কাজ করি? ঠান্ডা মাথায় বলেন আপনারা স্টুডেন্টস।
বাকিতে বাকিতে। স্যার বাকিতে বাকিতে বাকিগুলো স্যার হচ্ছে বাকিতে চলে তো consider করা বাকিতে। হয়। ক্যাশটা On consider credit। করা হয় না। গুড তাহলে আমার থেকে ক্যাশ cash পারচেজ purchase বাদ করে দিন। আসবে না ইয়েস স্যার এখানে। 590টাকে আমি বাদ দিয়ে দিব, ক্যাশ পারচেজের কোনো এখানে জায়গা নেই। তাহলে দিস ইজ মাই ব্যালেন্স, তার মানে পেয়েবলের ব্যালেন্স যদি থাকে আমার ওপেনিং থাকে, আর বাকিতে যখন আমি পারচেজ করি সেটাও আমার মানে পেয়েবলের মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে, এই 222602 থাকবে। ওকে, এখন বলছে টোটাল পেমেন্টস রেকর্ডেড ইন দ্য পেয়েবলস লেজার। সো আপনি যখনই পেমেন্ট করবেন, পেমেন্ট করলে কি হয়, আমার লায়াবিলিটি কমে যায়, পেয়েবল ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়। সো পেমেন্ট করলে আমার এই সাইডে এই জিনিসটা থাকে। এখন যদি তাকে আমি সাম আপ করি, ঠিক আছে, আই উইল গেট মাই অ্যান্সার। এটা আমি আরো শর্টকাট করতে পারতাম, বাট এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কারো কোনো কনফিউশন আছে কিনা? এখানে যে ভুলটা আপনাদের হয়, ঠিক আছে, 6 এর অ্যান্সার হচ্ছে এ। এখানে আপনাদের কমন যে মিস্টেকটা হয়, আপনারা টোটালটাকে কনসিডার করেন পারচেজে। ওকে, ডান, দিস মাচ ডান। সো ফার সো গুড। কিছু কি মনে হচ্ছে যে আমরা পারবো জিনিসগুলা এক্সামের জন্য? স্যার আর একটু জি যদি স্যার। বলতেন। ইয়েস প্লিজ, ডেফিনেটলি আমি বলবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে জানতে চেয়েছে যে আমরা কত টাকা টোটাল পেমেন্টস রেকর্ডেড ইন পেয়েবলস লেজার, মানে কত টাকা আমরা সাপ্লায়ারদেরকে পেমেন্ট করেছি ক্রেডিট পারচেজ বাবদ, দ্যাট ইজ দি এক্সপেকটেশন। এবার এটার জন্য আমার কি কি ডেটা দেওয়া আছে, আমার ওপেনিং ট্রেড পেয়েবল দেওয়া আছে, ক্লোজিং ট্রেড পেয়েবল দেওয়া আছে, ঠিক আছে, পারচেজ ফর দ্য পিরিয়ড দেওয়া আছে। পারচেজ ফর দ্য পিরিয়ড মানে এটা হচ্ছে আমার ওই পার্টিকুলার পিরিয়ডে আমার কত টাকা ক্রেডিট মানে ক্রেডিট পারচেজ না, মানে টোটাল পারচেজ হয়েছে। এর মধ্যে 31,590 হচ্ছে আমার ক্যাশ পারচেজেস। জাস্ট এতটুকু আমি আপনাদেরকে বলি যে পেয়েবল লেজার নিয়ে যখন আমি কাজ করি স্টুডেন্টস, আমি আসলে কি নিয়ে কাজ করছি? যখন আমি ট্রেড পেয়েবল নিয়ে কাজ করি, তার মানে আমি ক্রেডিট পারচেজ কি নিয়ে আমি অনলি কাজ করছি। কিন্তু এই জন্য আপনাদেরকে আমি সবসময় ওই কনসেপ্টে আসি যে যে কোনো ক্রেডিট পারচেজ আমরা যখন রেকগনাইজ করি, কোন ডে বুকে এটা রেকগনাইজ হয়? আমার পারচেজ ডে বুকে রেকগনাইজ হয়। ঠিক আছে, ইয়েস, এন্ড সব ক্রেডিট পারচেজ গুলা আপনার রেকগনাইজড হবে। এন্ড এটার যে ব্যালেন্সটা, যেটাকে আমরা পেয়েবলের জন্য যখন কনসিডার করব, সেটা হচ্ছে আমার ট্রেড পেয়েবল লেজার দিয়ে আমরা তাকে রেকগনাইজ করে থাকি। চ্যাপ্টার 6 আপনারা পড়বেন। ঠিক আছে, চ্যাপ্টার 6 আপনারা কি পড়বেন, যে অল মানে ক্রেডিট পারচেজেস বা যেটা আমার ট্রেড পেয়েবল যেটা থাকে সেটা আমরা ওয়ান অ্যাকাউন্টে মেনটেন করি, কন্ট্রোল অ্যাকাউন্ট বলে থাকি। যে ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট বা ট্রেড পেয়েবল লেজার, যেটা যেটা কিনা আমার নমিনাল লেজার, পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আর এর বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আপনার মানে সাপ্লায়ার আছে যাদের কাছে আপনার বাকি রয়ে গেছে আর কি আপনার, ওটাকে আমরা বলি লিস্ট অফ ব্যালেন্সেস, যে টোটালটাকে আমরা অ্যাড করে একটা ব্যালেন্সে আসি। আর পেয়েবল লেজার হচ্ছে ওয়ান লেজার, যেখানে পুরো অর্গানাইজেশনের কি হয়, কত টাকা বকেয়া আছে ক্রেডিট পারচেজ বাবদ সেটা রেকগনাইজ করা থাকে। ঠিক আছে, এই জিনিসটা। সো আপনাকে এই পেয়েবল লেজারটা যে দিচ্ছে, এই পেয়েবল লেজারের একটা ওপেনিং ব্যালেন্স দিচ্ছে, যেটা কিনা হচ্ছে আপনার পিরিয়ড শুরু করার আগে বা আগের বছরের যে লাস্ট ব্যালেন্সটা ছিল, মানে বকেয়া রেখে আপনি ক্লোজ করেছেন, সাপ্লায়ারদের কাছে আপনার বকেয়া ছিল। তারপর আপনাকে ক্লোজিং ব্যালেন্স দিয়েছে কারেন্ট পিরিয়ডের, যেটা কি আপনার কারেন্ট ইয়ারে আপনার বকেয়া আছে। ওকে, তারপর আমরা কি করি, এখানে খালি দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে পার্টিকুলার ক্রেডিট পারচেজ হলে আমরা কি করি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, আমরা কি করি স্টুডেন্টস, পারচেজ ডেবিট, ঠিক আছে, নো, ক্রেডিট পারচেজ স্যার, হচ্ছে পেয়েবল। ঠিক আছে, পেয়েবল কে ক্রেডিট করি। Payable ঠিক আছে, আর যখন আমি ক্যাশ পেমেন্ট করি মানে সাপ্লায়ারকে পেমেন্ট করে দেই, তখন কি হয়, পেয়েবল ডেবিট, হবে ডেবিট আর ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। গুড, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, দেখেন আমার কাছে জানতে চাচ্ছে এই পার্টিকুলার জিনিসটা, এই জিনিসটা কত টাকা আমি ক্যাশ পেমেন্ট করেছি। এখন যদি আমি লেজার অ্যাকাউন্টে দেখি, দেখেন লেজার অ্যাকাউন্টে যেহেতু পেয়েবল নিয়ে কাজ করছি, পেয়েবল নিয়ে কাজ করলে ইটস আ লায়াবিলিটি, ওপেনিং ব্যালেন্স লায়াবিলিটি কোন সাইডে বসবে সব সময়, অন ইওর ক্রেডিট সাইড। এটা কি ক্লিয়ার? কত বছরের লায়াবিলিটি, আমার এই বছর যদি আমি ওপেনিং ব্যালেন্স হিসাবে নিয়ে আসি, তাহলে এটা কি হবে আমার অন মাই ক্রেডিট সাইড। এটাতে কারো ডাউট আছে নো স্যার। স্টুডেন্টস? ঠিক আছে, আচ্ছা, আর ক্লোজিং ব্যালেন্স, এই বছরের ক্লোজিং ব্যালেন্স যেটা থাকবে সেটা কিনা আমার ব্যালেন্সিং ফিগার, যেহেতু এটা আমার ডেবিট সাইডে থাকবে ক্লোজিং ব্যালেন্সটা। ওকে, এখন হচ্ছে আমার বাকিতে পারচেজ হয়েছে, তারা আমাকে একটা টোটাল পারচেজের হিসাব দিয়েছে যে 2,54,192 টাকা।
এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে আমার টোটাল পারচেজ, যার মধ্যে 31,590 টাকা কি আপনার ক্যাশ পারচেজেস। তাহলে ক্যাশ ক্যাশ পারচেজ কি থাকবে এখানে? না থাকবে না, ক্যাশ স্যার পারচেজকে আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি যে বাকিটা যেটা পাচ্ছি দ্যাট ইজ মাই ক্রেডিট পারচেজ। এই ক্রেডিট পারচেজটাই হচ্ছে আপনার পারচেজ ডেবিট পেয়েবল ক্রেডিট, যেটার অ্যামাউন্ট হচ্ছে আপনার 2,22,602 টাকা। এটা কি ধরতে পেরেছেন জি স্যার। স্টুডেন্টস? প্লিজ, জি স্যার গুড। এইবার আমার জন্য খালি মিসিং ফিগার বের করতে হবে। ঠিক আছে, এবার বলছে যে কত টাকা আমি ক্যাশ পেমেন্ট করেছি, সেটা আমি কিভাবে বের করব? আমার ওপেনিং ব্যালেন্স ক্রেডিট পারচেজ হলো, টোটাল আমি যা পাচ্ছি তার থেকে আমি ক্লোজিং ব্যালেন্সটা বাদ দিয়ে দিলে পেয়ে যাচ্ছি আমার ক্যাশ পেমেন্ট কত হয়েছে। ইজ দিস ক্লিয়ার? হ্যাঁ স্যার, অ্যান্সার হবে জি এ। স্যার কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। ওকে, এইটাই। জি স্যার। Number 7, what is the correct double entry to record an invoice raised to a credit customer who is not expected to take advantage of early settlement discount very much of an exam sum? ঠিক আছে, আবারও বলছি যে আপনাকে to record an invoice raised to a credit customer, ঠিক আছে, who is not expected to take advantage of early settlement in discount, মানে একটা কাস্টমার সে আর্লি ডিসকাউন্ট বেনিফিট নেবে না। স্বাভাবিক, আমরা কি করি? রিসিভেবলকে ডেবিট করি, সেলসকে ক্রেডিট করি। দেখেন, ক্রিটিক্যাল জিনিস মনে হলো, জি বাট স্যার। জিনিস কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, এখন আমাকে বলেন ওয়াই নট এ? রেভিনিউকে ডেবিট করে সেলসকে আমি ডেবিট করে রিসিভেবলকে ক্রেডিট করতে পারি? এটা তো হয়ই না আপনার ট্রানজ্যাকশন। তারপর আমার পেয়েবলকে ডেবিট করে রেভিনিউকে ক্রেডিট করতে পারি? এটা নো অপশন। ঠিক আছে, এইটা আপনার কাস্টমার যদি ডিসকাউন্ট নিয়েও থাকে আর যদি ডিসকাউন্ট না নেওয়ারও কাস্টমারও হয়ে থাকে, ইয়োর অ্যান্সার হ্যাজ টু বি নাম্বার সি, যে রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। স্টুডেন্টস, কনফিউশন, চ্যালেঞ্জেস বলেন আমাকে। মানে সোজা কথা, একটা কাস্টমার ক্রেডিট সেলস রেকগনাইজ করতে আপনার কি করতে হয়? রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। আপনাকে কি Revenue দিয়ে credit. কনফিউজ করছে? আপনাকে বলছে যে এই কাস্টমার আপনার ডিসকাউন্ট মানে আর্লি সেটেলমেন্টের ডিসকাউন্ট নেওয়ার জন্য এলিজিবল না, নট এক্সপেক্টেড। সো আপনাকে ইয়েস যদি স্যার। ফিগার দেওয়া থাকতো তাইলে হয়তো আপনাকে কম ফিগার দিয়ে নিতেন, যদি আপনার এখানে কাস্টমার ডিসকাউন্টের অ্যাডভান্টেজ নিত। ঠিক আছে, যদি আমরা এরকম বলতাম যে 100 টাকার আমি ক্রেডিট পারচেজ করেছি, সরি ক্রেডিট সেল করেছি, ঠিক আছে, যদি এরকম হতো যে এই কাস্টমার নট এলিজিবল ফর আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, তাইলে রিসিভেবল ডেবিট 100, রেভিনিউ ক্রেডিট 100। কিন্তু ওই কাস্টমার যদি দেখা যেত যে আপনার আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট নেওয়া কাস্টমার নেচারের হয়ে থাকে, তাইলে রিসিভেবল ডেবিট কত করতাম? 10 টাকা যদি ডিসকাউন্ট হয়ে থাকতো। 90 গুড। অ্যান্ড রেভিনিউ ক্রেডিট 90। 90 জিনিসটা কি কিছুটা কি ধরতে পারছেন আপনারা স্টুডেন্টস? জি স্যার ওকে, দেখেন নাম্বার 8 খুব সহজ জিনিস, যদি আপনাদের মানে এখানে কনসেপ্ট ডিসকাউন্টের জার্নাল আসবে না, ডিসকাউন্টের জার্নাল। না, ডিসকাউন্টের জার্নালটা আমি আবার বলছি যে যখন আমরা ক্যাশ ডিসকাউন্ট নিয়ে কাজ করি তখন ডিসকাউন্টের ইম্প্যাক্ট কখন আসবে? অ্যাট টাইম অফ সেটেলমেন্ট। এটা কিন্তু অ্যাট টাইম অফ কি সেল আমি রেকগনাইজ করছি, তখন আমার ডিসকাউন্টের কোনো ট্রিটমেন্ট ওইভাবে আসছে না। কিন্তু যখন দেখা যাচ্ছে, আমি আপনাকে জাস্ট ছোট এক্সাম্পল বলি, আমি সেল করছি, এক্সপেক্ট করছি কাস্টমার ডিসকাউন্ট নেবে না, আমি 100 টাকার সেল রেকগনাইজ করছি, কিন্তু যখন দেখা গেল আমি যখন সেটেলমেন্টের সময় কাস্টমার আমাকে আর্লি সেটেল করে দিয়েছে 10 টাকা, সে এখন ডিসকাউন্টের জন্য যোগ্য হয়ে গেল, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট স্টুডেন্টস? ক্যাশ ডেবিট করব 90 টাকা, সেলস ডেবিট করব 10 টাকা, আর রিসিভেবলস ক্রেডিট করব 100 টাকা। ইজ দিস ক্লিয়ার? জি স্যার আপনাদের কিছুটা উইকনেস আছে, আমি এগুলাতে পরে আসবো আবার। ওকে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলো এক্সামে ছোট ছোট জিনিস দিয়ে আপনাদেরকে করবে। নাম্বার 8, সহজ জিনিস। Which of the following would require a debit entry in the payables account? একটু আগে আমরা দেখেছি যে পেয়েবল লেজারে আপনার ডেবিট এন্ট্রি কখন হয়? যখন আমরা ক্যাশ পেমেন্ট করে থাকি। Payment অ্যান্সার to ইজ suppliers. হ্যাঁ, পেমেন্টস মেড টু সাপ্লায়ার্স, নাম্বার সি। বাকিগুলো আপনার কি হয়? উল্টা আপনাকে ইয়ে করবে, ক্রেডিট এন্ট্রি হবে, Credit নট আ করবে। ডেবিট এন্ট্রি। ওকে, আচ্ছা, নাম্বার 9 ইজ দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে, আ পেমেন্ট হ্যাজ বিন রিসিভড ফ্রম ক্রেডিট কাস্টমার ইন সেটেলমেন্ট অফ ইনভয়েস। ঠিক আছে, আচ্ছা, একটা কাস্টমার আপনাকে টাকা দিয়ে দিয়েছে ইন সেটেলমেন্ট অফ ইনভয়েস। ঠান্ডা মাথায় জিনিসটা দেখতে হবে যে ডিসকাউন্ট নেওয়া ব্যক্তি না ডিসকাউন্ট ছাড়া ব্যক্তি, এটা আমাদের বুঝতে হবে।
The customer was expected to take advantage of early settlement discount offered. However, payment was not made within the required time frame and the discount was not taken. এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সাম। সো কাস্টমারকে যখন আমি সেল করেছিলাম, আমি এজিউম করেছিলাম সে ডিসকাউন্ট নেবে। তাহলে তাকে যখন আমি 100 টাকার যদি সেল হয়ে থাকে, আমি জাস্ট গল্পের ছলে বলছি, 100 টাকার যদি সেল হয়ে থাকে, আমি যখন ধরে নিচ্ছি যে সে ডিসকাউন্ট নেওয়া কাস্টমার, তাহলে আমি তাকে সেলস রেকগনাইজ করছি কত? সেলস ক্রেডিট করছি 90 টাকা, 90 টাকা রিসিভেবল ডেবিট করছি 90 টাকা। 90 টাকা কিন্তু সেই কাস্টমার যদি দেখা যাচ্ছে যে টাইমের মধ্যে সেটেল না করে যদি দেরি করে যদি সেটেলমেন্ট করে, তাইলে কি আমি আপনার তাকে তাকে কি আমি তার কাছ থেকে যখন টাকা পাবো, আমি কি তার কাছ থেকে 90 টাকা নিব না 100 টাকা নিব? 100 টাকা 100 টাকা নিব। গুড। 100 তাহলে আমি টাকাই যদি নিব তার স্যার। কাছ থেকে 100 টাকা নিই, তাহলে আমার ক্যাশ হবে গিয়ে ডেবিট 100, ঠিক 100 আছে? ক্যাশ ডেবিট যদি 100 হয়ে যায়, স্যার এবার হচ্ছে ক্রেডিটের পালা। ইয়েস প্লিজ। ক্যাশ Credit ডেবিট revenue. 100, পে আমার রিসিভেবল হয়ে যাবে হচ্ছে ক্রেডিট 100 না 90 টাকা। 90? ক্রেডিট 90 টাকা গুড। 90 রিসিভেবল ক্রেডিট 90, আর বাকিটা কোথায় গিয়ে ঢুকবে আমার? সেলস সেলস ক্রেডিট সেলস 10। ক্রেডিট 10 টাকা। গুড। এখন আমরা যদি দেখি যে 9 এর অ্যান্সার হচ্ছে এ। আমার ডেবিট ক্যাশ এট ব্যাংক, ক্রেডিট আপনার রিসিভেবলস, ক্রেডিট রেভিনিউ, মানে রেভিনিউ মানে হচ্ছে আমার সেলস আর কি। ঠিক আছে? এটা কি জি, ধরতে স্যার। পেরেছেন আপনারা? জি স্যার। জি স্যার। এই Yes, 9টা sir. যদি আপনারা পারেন, দেন ফিল গুড অ্যাবাউট ইয়োরসেলফ, বি কনফিডেন্ট। ঠিক আছে, যে না আমরা এক্সামে আসলে কিছু একটা শেপে আসতে পেরেছি আর কি আমরা। ওকে, আদারওয়াইজ আমি বলবো যে বারবার আমি বলছি যে বই হচ্ছে আপনার জন্য একটা গাইডলাইন, কিন্তু মানে এক্সামের জন্য যদি এগুলা যদি আপনারা সেটেল না করেন, সলভ না করেন, বা যদি আমরা যদি আপনাদেরকে সলভ না করে যদি এক্সামে পাঠাই, আমরা বলবো যে মানে উই শুড বি গিলটি অফ ইওর ফেইলার্স, আর কিছু না। ওকে, এবার আমরা আসবো চ্যাপ্টার 5 এর মানে চ্যাপ্টার 5 নিয়ে আমি আপনাদেরকে একটু বলে রাখি। ওকে, ফার্স্ট অফ অল চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 তে আপনারা কি পড়েছেন? চ্যাপ্টার 1 ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়েছেন, যে আমরা যে অ্যাকাউন্টিংটা করি, কেন করি, কি বেসিসে করি, কোন আইন মেনে আমরা করি। চ্যাপ্টার 2 ছিল আমাদের জন্য কি স্টুডেন্টস? চ্যাপ্টার 2 ইকুয়েশন, মেইনলি গুড অ্যাকাউন্টিং ইকুয়েশন, ইকুয়েশন। ভেরি গুড। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের যে রুলটা আমাদের আছে ওই জিনিসটা। নাম্বার 3 চ্যাপ্টার ছিল হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে ডকুমেন্টেশন অ্যাপ্রোচে চলে আসি, ট্রানজেকশন রেকর্ড কিপিং এ চলে আসলাম, যে যাই আমার ট্রানজেকশন হয় সেটা আমার 5 ক্যাটাগরিতে রেকগনাইজ হয়, অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, ক্যাপিটাল। তারপর সেটা আমরা আসলে কিভাবে রেকগনাইজ করি, ডাবল এন্ট্রিগুলো আমরা দেখেছিলাম। চ্যাপ্টার 4 যখন আসি, চ্যাপ্টার 4 হচ্ছে চ্যাপ্টার 3 এর আরো এক্সটেনশন। এইখানে আমরা আসলে ক্যাশ ট্রানজেকশনস, ক্রেডিট ট্রানজেকশনস, ঠিক আছে, আমাদের ডিসকাউন্টস গুলা দেখেছি, মানে ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, ঠিক আছে, আমাদের যা যা, তারপর পেটি ক্যাশের আমরা একটা ট্রিটমেন্ট দেখেছি, ঠিক আছে। লাস্টে আমরা দেখেছিলাম ভ্যাট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এই ভ্যাট অ্যাকাউন্টিংটা আমি আবার বলছি, এটা কিন্তু আমাদের ব্রিটিশ সিলেবাসে কিন্তু ওভাবে নাই। এই ভ্যাট অ্যাকাউন্টিংটা যেটা আমাদের বইতে পড়েন, সেটা কিন্তু আমাদের মানে দেশের সাথে অ্যাডাপ্ট করে ওভাবে প্রিপেয়ার করা। ওকে, সো ওই জন্য এটার কোশ্চেন কিছু কম দেখবেন, কিন্তু কোশ্চেন মাঝে মধ্যে আসে, এন্ড কঠিন কোশ্চেন আসে। এই জন্য বলি যে চ্যাপ্টার 4 এর যে লাস্ট যে সামটা আছে, ওটা একেবারে থরোভাবে আপনারা পড়বেন, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 4 যেটা আছে। ঠিক আছে, আই গেস দিস মাচ ইজ ডান। এইবার আসলাম আমরা চ্যাপ্টার 5 এ। সো হোয়াট ইজ চ্যাপ্টার 5? চ্যাপ্টার 5 হচ্ছে চ্যাপ্টার 2, 3, 4 এর কনক্লুশন। এখানে আমরা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বানানো শিখছি। ওই যে বললাম যে একটা ট্রানজেকশনের যে জার্নি শুরু হয়, একটা ট্রানজেকশন যে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড হয়, সেটা যে আমার একটা নমিনাল লেজারে রেকর্ড হয়। নমিনাল লেজার হচ্ছে আমার টি অ্যাকাউন্ট যেটাকে আমরা বলে থাকি। ওই টি অ্যাকাউন্ট থেকে টি অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলা থাকে, ব্যালেন্স বলতে অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ক্যাপিটাল, এই 5টা ব্যালেন্স, এই 5টা ব্যালেন্স গুলা নিয়ে আমরা কি করি? ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি। এই ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশনটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর কাজ, মানে ওয়ান হাফ অফ ইট। সো ট্রায়াল ব্যালেন্স আমরা কি করি? অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, ক্যাপিটাল, এই 5টা এলিমেন্টকে আমরা লিস্টিং করি। এন্ড আমরা জানি যে অ্যাসেট এন্ড আমার এক্সপেন্স কি নেচার হবে সবসময় স্টুডেন্টস? অ্যাসেট এন্ড এক্সপেন্স সবসময় ডেবিট হবে, ডেবিট আর ইনকাম, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল সবসময় ক্রেডিট। আমার ক্রেডিট Credit নেচারে nature. হবে। এন্ড দিন শেষে আমার এই ট্রায়াল ব্যালেন্সটা যেটা আমি পাচ্ছি, সেটা সবসময় কি হতে হবে? মাস্ট মিলে অলওয়েজ যাবে, sir. ব্যালেন্স। ঠিক আছে, এখন যদি ব্যালেন্স হয়েও যায়, ক্যান আই বি ভেরি শিওর যে এটা এখানে ফুললি অ্যাকুরেট হয়েছে আমার?
না স্যার। নো গুড গুড অ্যাডভান্স স্টুডেন্টস, আই লাইক দ্যাট। অ্যান্ড সেটাও আমরা জানবো যে কেন হয় না বা কি ধরনের ভুল হলে আপনার ট্রায়াল ব্যালেন্স যদি ম্যাচও হয়ে যায়, মানে টোটাল ডেবিট অ্যান্ড টোটাল ক্রেডিট যদি মিলেও যায়, তারপরে এখানে কিছু ভুল রয়ে যায়। আর যদি আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম যদি নাই মিলে, তাহলে কি আমার ট্রায়াল ব্যালেন্স মিলবে কখনো? না স্যার। না কখনোই মিলবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখব। আমি একেবারে শর্টে বলি, এক্সামের জন্য আপনাকে কেউ একটা বিশাল একটা ট্রায়াল ব্যালেন্স করতে বলবে না, কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা কি এটা জানতে হবে। অ্যান্ড ট্রায়াল ব্যালেন্সটা আসলে কি পারপাসে আমরা ইউজ করে থাকি সেটা আমাদের জানতে হবে। ট্রায়াল ব্যালেন্সের একটা ফরম্যাটের সাথে আমাদের অভ্যস্ত থাকতে হবে, এক। আর দ্বিতীয়ত যেটা এক্সামের জন্য আপনাদের জন্য রিলেভেন্ট, সেটা হচ্ছে দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স। এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সের ওয়েটেজ কিছুটা কমে আসছে, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করেই কিন্তু আমরা ফাইনান্সিয়াল যে ফাইনাল যে এফএসটা প্রিপেয়ার করি। এফএস মানে হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই জিনিসগুলো যে আমরা প্রিপেয়ার করি, সেটা কিন্তু কখনো আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সে হয় না, সেটা কিন্তু আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের উপর হয়। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা কি করে প্রিপেয়ার করি, কি কি অ্যাডজাস্টমেন্ট গুলা কিভাবে আমরা দিয়ে আসি, সেই নলেজটা আপনাদের থাকা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? স্যার সো উইথ এইখানে ইয়েস, স্যার আই এম আমাদের লিসনিং। এখানে কি স্যার এখানে কি আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স করতে বলবে নাকি হচ্ছে আমাদের ওই যে অ্যাডজাস্টমেন্ট জার্নাল গুলো জানলে হবে স্যার? গুড পয়েন্ট। ঠিক আছে, আমি আমি আপনাদেরকে বলি, এই এক্সামের আগের এক্সামে আপনাকে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে দিছে। ঠিক আছে, ওকে দেখেন স্যার। এন্ড ক্রিটিক্যালিটিটা কোথায়। একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হলে যে আপনাকে নোটস গুলা দিবে, ওই নোটস গুলার কি আপনার অ্যাকাউন্টিং এন্ট্রি আছে না, ভাউচার আছে না, আপনার ডেবিট ক্রেডিট আছে না? স্যার সো Right. ওইখানে ইমপ্লাইড ছিল আপনাকে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে ওয়ার্কশিট স্টাইল ওইভাবে করে নিয়ে নিতে হয়েছে, ওই কলামগুলোকে ফিল করে করে নিতে হয়েছে। বাট কথা হচ্ছে আপনি যদি ভাউচারগুলো যদি না জানেন, আপনি কি ওই ট্রিটমেন্টগুলো করতে পারবেন? না নো স্যার স্যার। নো ঠিক আছে, স্যার। সো জিনিসটা হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিংটা, ওই জার্নাল ট্রিটমেন্টের আন্ডারস্ট্যান্ডিং আপনাকে থাকতে হবে। আমি এক্সামে আপাতত এখনো পাইনি যে যেখানে আপনাকে ডেবিট ক্রেডিট গুলা ওই ভাউচার গুলা করতে হয়েছে, বাট ওই ট্রিটমেন্টটাই আপনাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কলামগুলোতে ইনকর্পোরেট করে নিতে হয়েছে। ঠিক আছে, আপনার কোশ্চেনের আশা করি অ্যান্সারটা দিতে পেরেছি। এটা জি স্যার। ভাইটাল বলে আমি এটাতে কিছুটা ওয়েট দিয়ে আপনাকে এটার অ্যান্সারটা দিলাম। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। আর যেটা বলছিলাম যে প্রিপেয়ারিং বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আমরা যেটা আসবো, একটা সেকেন্ড এই জায়গাতে। ওকে, ঠিক আছে, আমি কিছু জিনিস এটা আমি নিয়ে আসি। আমি অনেক আগে এটা এভাবে পড়াতাম, আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা বাদ দেওয়াতে কিছুটা আপনাদের ল্যাপস হতো। ট্রায়াল ব্যালেন্স যখন আমরা যেটা পাই, ঠিক আছে, যেটা কিনা আমাদের ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স আমরা বলে থাকি, ট্রায়াল ব্যালেন্স এখন থেকে আমাদের দুটা হবে। একটা হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যেটা ফাইনাল, যেটার উপর বেস করে আমরা কি করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি। আর একটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, যেটা হবে, যেটা হচ্ছে অ্যাটলিস্ট একেবারে স্টার্টিং লেভেলে আমরা প্রিপেয়ার করি। সো ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যেতে আপনাকে কি করে যেতে হয়, এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলা দিয়ে যেতে হয় থ্রু জার্নালস। ঠিক আছে, যেটার বুক অফ অরিজিনাল এন্ট্রি কি হয়, আমরা কি বলি, বুক অফ অরিজিনাল এন্ট্রি কয়টা আছে স্টুডেন্টস? একেবারে পুরনো ক্লাসের কোশ্চেন। 6টা। 6টা গুড, ভেরি ছয়টা গুড। স্যার, অ্যান্ড 5টা লাস্ট ওয়ান ম্যান্ডেটরি। যেটা, রাইট, লাস্ট ওয়ান যেটা ম্যান্ডেটরি, 5টা কে বলছে আপনাকে? ম্যান্ডেটরি সবগুলা। ঠিক আছে, না গুড পয়েন্ট। আপনার এখানে যেটা বলছি যে অ্যাডজাস্টিং এন্ট্রি যেটা আছে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো আমরা দেই কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে? জেনারেল জার্নাল। গুড, ওটার নামই জার্নাল। ওকে, সো আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিলে যেটা পাই, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, বেসড অন দ্যাট আমরা আমাদের ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা এটা প্রিপেয়ার করে থাকি। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে নিচে যেটা দেখছেন ওটা আমি পড়াবো না, ওটা হচ্ছে আমি ইউজুয়ালি যেটা করে থাকি। আমি যখন আগে ক্লাস নিতাম, ফুল যখন ক্লাস হতো, আমি ক্যাশ বুকের ট্রিটমেন্ট গুলো এখানে আপনাদের সাথে করিয়ে নিতাম ট্রায়াল ব্যালেন্সের সাথে। অনেকগুলো জিনিস আপনাদের ক্লিয়ার হতো ওই ওই পার্সপেক্টিভ থেকে, বাট আমি আপাতত ট্রায়াল ব্যালেন্সটাতে ফোকাস করছি। ঠিক আছে, ওকে, বাই ডেফিনিশন, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কি? ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, ক্যাপিটাল, এই 5 ক্যাটাগরির অ্যাকাউন্টের লিস্ট, যেটা ডেবিট অ্যান্ড ক্রেডিট কলাম থাকে আমাদের। ঠিক আছে, অ্যান্ড এইটা আসলে আমরা কি করি, এই ওয়ার্ডটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ট্রায়াল ব্যালেন্স অ্যাকচুয়ালি কি টেস্ট করে? ইট টেস্ট দ্য অ্যাকুরেসি অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। স্টুডেন্টস, এটা এক্সামে আসবে বা এসেছে, আমি দেখেছি। ঠিক আছে, লেজারের This- ব্যালেন্সটা ঠিক হয়েছে কিনা সেটা জাস্টিফাই করার জন্য। মানে একটু আগে যেটা আপনাদের একজন বলেছিলেন, মোস্ট প্রবাবলি নাবিলা বলছিলেন, যে আমার যদি
ট্রায়াল ব্যালেন্স যদি মিলে যায় ডাজ দিস মিন যে আমার এখানে কোনো ভুল আছে বা নাই? এই জিনিস কখনো আমাকে প্রুফ করে না, অ্যাটেস্ট করে না। অনলি থিং ইট Yes, শোজ sir. মি ইজ দ্যাট ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম কারেক্টলি অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, সো আমার যদি ট্রায়াল ব্যালেন্স যদি মিলে যায় অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এক্সপেন্স ক্যাপিটালের টোটাল ডেবিট অ্যান্ড ক্রেডিট, এটার মানে হচ্ছে আমি ডাবল এন্ট্রি ঠিকভাবে পোস্ট করেছি। যদি এরকম হয় যে একটা ট্রানজাকশন আমি দুইবারই আমি ক্রেডিট করেছি, একটা ডেবিট একটা ক্রেডিট না করে দুইটাই ক্রেডিট করেছি, তাহলে ট্রায়াল ব্যালেন্স মিলবে? অ্যান্সার ইজ নো, which proves and it means যে আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে ভুল ছিল। সো আমি যদি ঠিক মতো ডেবিট অ্যান্ড ক্রেডিট করে থাকি, ঠিক আছে, একটা জিনিস আবারও বলে রাখি যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম মানে কি? এভরি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট শুড হ্যাভ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ডেবিট অ্যান্ড ক্রেডিট এন্ট্রি। মানে একটা ডেবিট হলে একটা ক্রেডিট হতে হবে, এইটাই হচ্ছে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যান্ড এই একটা ডেবিট হলে যে একটা ক্রেডিট হবে, এটাকে আমরা যদি মানে করা হয়ে থাকে তাহলে আমরা বলবো ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম ইজ অ্যাকুরেট, আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। নাও কামস দ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এক্সাম কোশ্চেনটা আপনাদেরকে আমি বুঝায় বলছি যে ভুলটা কোথায়। আমি আপনাকে একটা বলি যে একটা ক্রেডিট সেল যদি হয়, আমরা কি করি? সেলসকে ক্রেডিট করি, রিসিভেবলসকে ডেবিট করি না? ঠিক আছে, জি স্যার। এই যে সেলসকে ক্রেডিট করছি আর রিসিভেবলকে ডেবিট করছি, এইটা হচ্ছে আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী আমি রেকর্ড কিপিং করছি। বাট আমি যদি ক্রেডিট সেলসের সময় সেলসকে ডেবিট করে রিসিভেবলকে ক্রেডিট করি, টেল মি আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে কি কোনো ভুল হয়েছে কি হয়নি? এই উত্তরটা আমাকে দেন। এটা একটা এক্সাম কোশ্চেন হয় ফ্রম নাই। এসএসসিএ। গুড, ভেরি গুড। আমি এই জিনিসটা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আই স্পোক টু সুন। আবারও বলছি, ক্রেডিট সেল যখন হবে, রিসিভেবলস ডেবিট, সেলস ক্রেডিট, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং করেছি আমি? অ্যান্সার ইজ ইয়েস। ডাবল এন্ট্রি বলে যে একটা এন্ট্রিতে একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে। আমি ইলাবোরেট করে বলছি জিনিসটা, কিন্তু আমি যখন আপনার সেলসকে আমি ডেবিট করছি, রিসিভেবলকে যখন ক্রেডিট করছি, মানে উল্টা আমি করছি, মানে ডেবিট ক্রেডিট কিন্তু আমার ঠিকই আছে, তাইলে কি আমি বলতে পারি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম ইজ কারেক্টলি সিস্টেমে ভুল হয় পোস্টেড? নাই স্যার, Yes. ভুল সিস্টেম তো হয় নাই ঠিকই আছে, স্যার, ভুল হয় নাই। হ্যাঁ, কারণ তাদের স্যার ভুল ডেবিটের হয় ক্রেডিট তার ঠিক ডাবল আছে। এন্ট্রি পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমাদের ভুল হয় না। হ্যাঁ, গুড। আমি আপনাদেরকে এই জায়গাটায় মানে বারবার আমি বলে দিচ্ছি যাতে করে এই মিস্টেকটা আপনাদের না হয়। আপনার হয়তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ভুল হয়েছে কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেমে কোনো ভুল হয়নি, পিরিয়ড। আমি এটা নিয়ে আর রিপিট করব না আপনাদের, ঠিক আছে? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট টু হ্যাভ। আচ্ছা, দ্বিতীয়ত, এটা আপনারা জানেন যে এগুলো সব আমার নমিনাল লেজার থেকে ব্যালেন্সের ক্লোজিং ব্যালেন্সগুলো এসে আমার ট্রায়াল ব্যালেন্স এসে লিস্টিং হয়ে পড়ে। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন, আমি এই পুরো এত বিশাল এই বইটাকে চ্যাপ্টারটাকে আমি ছোট করে নিয়ে আসি যেগুলো আমাদের আসলে এক্সামে আসে আপনাদের জন্য। ঠিক আছে, সো ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান, ট্রায়াল ব্যালেন্স আসলে আপনার টোটাল ডেবিট অ্যান্ড টোটাল ক্রেডিটের একটা কি করে, একটা কনফার্মেশন চেক করে। ওই যে যেটা বললাম যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের অ্যাকুরেসি চেক করে, নাথিং এলস। এটা হচ্ছে তার প্রথম লিমিটেশন। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম যে অ্যান ইনকারেক্ট ডেবিট এন্ট্রি বিং অফসেট বাই ইকুয়াল ক্রেডিট এন্ট্রি। যেমন আমি ক্রেডিট সেলসকে যে আমি সেলসকে যে ডেবিট করলাম আর রিসিভেবলকে যে আমি ক্রেডিট করলাম, এটা কি হলো যে একটা ভুল ডেবিটকে একটা ভুল ক্রেডিট দিয়ে আমি অফসেট করেছি। তাইলে আমার এটা কি মিলবে? মানে আমি কি বলতে পারি যে ইজ দিস কারেক্ট? ঠিক আছে, সো ইনকারেক্ট এন্ট্রিও ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ঢুকে থাকতে পারে। ঠিক আছে, সো ইট ব্রিংস আস টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ট্রায়াল ব্যালেন্স only shows us the accuracy of double entry accounting system, but it never shows us the accuracy of transactions. Accuracy of transaction কখনো ট্রায়াল ব্যালেন্স আপনাকে কনফার্ম করতে পারে না। ইজ দিস ক্লিয়ার? ঠিক আছে, Yes, এই sir. জিনিসটা। আর নাম্বার থ্রি, যে নো প্রুফ দ্যাট সার্টেন ট্রানজাকশনস হ্যাভ বিন রেকর্ডেড অর নট। আজকে যদি আমি একটা ট্রানজাকশন রেকর্ড নাই করি তাও তো আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। আপনার ডেবিটই যদি না হয় আর ক্রেডিটই যদি না হয় তাও তো আপনার ট্রায়াল ব্যালেন্স দিন শেষে কি হবে, ম্যাচড হবে না, আপনি খুশি হয়ে বসে থাকতে পারেন। ঠিক আছে, এই কথাগুলাই এখানে জিনিসটা। সো ট্রায়াল ব্যালেন্সের তিনটা কোর লিমিটেশন হয়েছে যে সে অনলি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের অ্যাকুরেসি টেস্ট করে। ঠিক আছে, সে কখনোই রং এন্ট্রি গুলা যেটা ডেবিট আর ক্রেডিট অফসেট হয়ে যায় সেটা ধরতে পারে না। আর থার্ড হচ্ছে কোনো ট্রানজাকশন না হলেও এটা তার হিসাবে আসে না। ঠিক আছে, কিছু এররের আমি এক্সাম্পল আপনাদের দিচ্ছি।
ঠিক আছে, এই এররটা আমি এখানে না করে, এটা আমি আপনাদেরকে ইজি হওয়ার জন্য করাতাম, আমি এই এররটা আমি আপনাদেরকে দেখাই, একবারে ভালো করে শিখে যান। ঠিক আছে, এইটা দিস ইজ দ্য থিং, শিখবেন যেহেতু, যাতে করে জীবনে কখনো এগুলা নিয়ে কনফিউশন না আসে। ওকে, ট্রান্সপোজিশন এরর আমরা যেটাকে বলে থাকি, ট্রান্সপোজিশন এরর হচ্ছে যেটা যখন মানে আপনার ফিগার্স মিসপ্লেসড হয়ে যায়। ঠিক আছে, দেখেন ভুল কত প্রকার ও কি কি আমরা এটা নিয়ে আলাপ করছি, এখানে আমরা কিছুক্ষণ সময় দিব। আপনাকে ওই হাতে ধরে ট্রায়াল ব্যালেন্স আমি করাবো না, যেগুলো এক্সামে আসে না অত, সেগুলো আমি বলবো না। বাট এরার্স আমাদের ভেরি মাচ টেস্টেড কন্টেন্ট ইন আওয়ার এক্সাম। ঠিক আছে, নাম্বার ওয়ান ইজ ট্রান্সপোজিশন এরর। পজিশনের ট্রান্সপোজিশন মানে পজিশন আপনার মিসপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, সহজ করে যদি বলি, আপনি যদি 45 এর জায়গায় যদি 54 নাম্বার বুক করে যদি আপনি ট্রানজ্যাকশন রেকর্ড করেন, বোথ ডেবিট অ্যান্ড বোথ ক্রেডিট, সেই ধরনের ভুলকে আমরা বলি ট্রান্সপোজিশন এরর। আমি আবার রিপিট করছি অ্যান্ড উইথ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, আজকে যদি আমি, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝেন, আমি একটা ক্রেডিট সেল করলাম, ক্রেডিট সেল করেছি 45 টাকায়, তাইলে আমাকে কি হবে, রিসিভেবল ডেবিট হবে 45, সেলস ক্রেডিট হওয়ার কথা 45। ইজ দ্যাট সো? কিন্তু আমি যদি তাকে ভুল করে যদি ধরেন 54 রেকগনাইজ করি, সেলসকে ক্রেডিট করি 54, রিসিভেবলকে ডেবিট করলাম 54, তাইলে আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম কি মিলে যাবে না? সেখান মিলে থেকে কি যাবে। ভুলটা আপনি পাবেন? কখনো পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে এই ভুলটা হলো, দেখেন আপনার ডেবিট ক্রেডিট কি ঠিক আছে? একটা একটা করে ভুলের মানে পরিধিগুলা দেখেন, যে আমার যেটা ডেবিট হওয়ার আর যেটা ক্রেডিট হওয়ার সেটা কি ঠিক মতো হয়েছে? জি, অ্যান্সার ইজ স্যার। ইয়েস। অনলি মিস্টেক হচ্ছে আপনার পজিশনাল, এরর। মানে হ্যাঁ আপনার পজিশন চেঞ্জ হয়ে গেছে, যেটাকে আমরা ট্রান্সপজিশন বলে থাকি। ঠিক আছে, সো 2 digits in an amount are accidentally recorded the wrong way round, মানে দুই জায়গাতেই একই মিস্টেক হয়েছে, এটাকে আমরা বলি ট্রান্সপজিশন এরর। এটা হলে সচরাচর আমরা ট্রায়াল ব্যালেন্সে কোনো মিস্টেক পাই না। ট্রান্সপোজিশন এররের জন্য আপনাকে আমি একটা ছোট্ট একটা কেস বলি, এখানে আমাদের বইতে আছে, এটাকে আমরা বলি যে রুল অফ 9। রুল অফ 9 মানে হচ্ছে যে যে কোনো ভুল যখন ট্রান্সপোজিশন হবে, আপনাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, এই যে আপনার 45 আর 54, এই দুইটা ডিজিটকে আপনি সামেশন করবেন। 45 মানে হচ্ছে 4 + 5 9, সাসপেন্স। ঠিক আছে, আর 54 কে আবার যখন 5 + 4 করেন, তার মানে হচ্ছে কি, ওটার সামেশন হচ্ছে 9। তার মানে আপনার যখন, এটাকে আমরা বলি রুল অফ 9, যে ট্রান্সপোজিশন এররটা সচরাচর হয়ে থাকে আপনার এমন কোনো একটা ইয়েতে, যেখানে ধরেন কি যে আপনার 9 এর একটা অধিক থাকে। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, লেটস জাস্ট সে 123, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আপনার 132, দুইটা ফিগার, দুইটাই তো আমার ট্রান্সপোজিশন এরর, রাইট? সো 123 কে যখন আমি সাম করি, 1 + 2 + 3 কত হয়? 6 হয়। আর যখন 132 কে যখন আমি ইয়ে করি, 1 + 3 + 2, সেটাও আমার 6 হয়। ইয়েস প্লিজ, কোনো কিছু বলতে চাচ্ছিলেন আপনাদের কেউ? ঠিক আছে, সো এই জিনিসগুলা যখন দেখবেন যে এগুলো আসলে ট্রান্সপোজিশন এররে, আপনার সচরাচর যেটা হয়ে থাকবে যে উইদিন দ্য ডিজিট থাকে, আপনি যখন একটা থেকে একটা মাইনাস করবেন, ইউ উইল গেট 0। ঠিক আছে, বইয়ে আরেকটা জিনিস আছে, বা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছে, আমি ওটা আপনাদেরকে দেখাই, একটা সেকেন্ড। রুল অফ 9 এক্সামে আসে না ইউজুয়ালি, তো আমি একটু একটু আপনাদেরকে দেখিয়ে রাখি জিনিসটা। আপনারা কি আমার স্ক্রিন পাচ্ছেন? তো কোনো সমস্যা হচ্ছে বা ভয়েসে জি কোনো স্যার ইস্যু হচ্ছে? পাচ্ছি। না স্যার ওকে, ঠিক আছে স্যার। গুড। আচ্ছা। তার একটু, তো বই আসতে আসতেই তো সময় লেগে যাচ্ছে। ওকে, এটা হবে 1, সেলফ টেস্ট কোশ্চেন। আচ্ছা, চ্যাপ্টার 6 যখন পড়বেন, আপনাদের এই কনটেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারেক্টিং এরার্স। এন্ড এখান থেকে আপনাদের প্রচুর জিনিস আসে। এই জিনিসগুলো দেখেন, এই যে এরার্স অফ কমিশন, অমিশন, কম্পেনসেটিং, এই সব জিনিসগুলো আবার কিন্তু ওখানে আপনার মানে হাইলাইট করা আছে। সো ট্রান্সপোজিশন এরারের আমি বুকিশ এক্সাম্পল দেখলে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, এই যে
ঠিক আছে, a sale is credited in sales account and trade receivables account as 6843, but the amount should have been 6483. So 6843 আর 6483 এই দুইটা জিনিস যখন হবে এগুলো আমরা ইউজুয়ালি ট্রান্সপোজিশনের অ্যামাউন্টের এটা বলা থাকে। আচ্ছা, রুল অফ 9 উঠাই দিছে আপনাদের এই বই থেকে, ঠিক আছে, এটাতে তাইলে উই উইল নট বি গোয়িং দেয়ার। ভালো হয়েছে, এগুলো আসলে কিছু আননেসেসারি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে ইয়ে করা। ওকে, নেক্সট আপ, স্ট্রেট ফরওয়ার্ড এরার্স অফ অমিশন। এরার্স অফ অমিশন হচ্ছে আপনার ট্রানজেকশনই হয়নি, ঠিক আছে। সো যদি ট্রানজেকশন নাই আমি রেকর্ড করে থাকি, সরি ট্রানজেকশন হয়েছে বাট নট রেকর্ডেড, তার মানে কি ডেবিটও পড়েনি ক্রেডিটও পড়েনি, ঠিক আছে, সবচেয়ে স্ট্রেট কাট যে ইয়েটা আমাদের আছে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 3, যেটাকে আমরা বলি এরর অফ প্রিন্সিপাল। এবার আপনারা একটু নড়ে চড়ে বসেন, দিস ইজ ক্রিটিক্যাল এন্ড দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরর্স অফ প্রিন্সিপাল এন্ড এরর্স অফ আপনার কমিশন, এইটা আমরা কিভাবে ট্রিটমেন্ট করব আমি আপনাদেরকে একটু ওয়ার্কিং এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখাই দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট ব্যাংক রিকনসিলিয়েশন, আচ্ছা, রেডি ম্যাটেরিয়াল হলে বেটার হয় জিনিসগুলা। এই ওয়ার্কশিটটাকে আমি আপনাদের দিয়েছি কখনো স্টুডেন্টস? এই ওয়ার্কশিটটা না আপনারা মনে হয় স্যার, পাননি কখনো, ঠিক আছে, এটা আমি না দিয়ে স্যার। রাখবো, কিছু জিনিস কাজের জিনিস আছে। দেখেন, ক্যাটাগরি অ্যাসেট, ঠিক আছে, লায়াবিলিটি, তারপর হচ্ছে আমার এক্সপেন্স, তারপর হচ্ছে আমার ইনকাম, দেন ইজ ক্যাপিটাল। এই 5টা ক্যাটাগরি আমার থাকে, ঠিক আছে। ঠান্ডা মাথায় যদি বুঝেন, এরর অফ প্রিন্সিপাল হচ্ছে আমি ক্যাটাগরিতে যখন আমি মিস্টেক করে থাকি। ক্যাটাগরি মিস্টেক কখন হবে? লেটস জাস্ট সে আমি আপনার একটা রিপেয়ার্স করলাম, আমরা যখন রিপেয়ার্স করে থাকি পেইড বাই ক্যাশ, রিপেয়ার্স মানে কি? ইটস অ্যান এক্সপেন্স, এক্সপেন্স ডেবিট হওয়া উচিত, ক্যাশ ক্রেডিট হওয়া উচিত, তাই তো? কিন্তু আমি যদি ভুল করে এক্সপেন্সটাকে নন কারেন্ট অ্যাসেট হিসাবে যদি বুক করি, তাকে ডেবিট করলাম আর ক্রেডিট করলাম ক্যাশ, এতে আমার কি হলো দেখেন, ডেবিটও হয়েছে ক্রেডিটও হয়েছে, সো ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং রুল কিন্তু ব্রেক করেনি। কিন্তু আমার যেটা কিনা হওয়া উচিত ছিল নন কারেন্ট অ্যাসেট, আপনার যেটা হওয়া উচিত ছিল আপনার এক্সপেন্স ক্যাটাগরি, কিন্তু সে তাকে আমি বুক করলাম কোন ক্যাটাগরিতে? অ্যাসেট ক্যাটাগরিতে আমি বুক করলাম তাকে, ঠিক আছে। সো আমি যদি যখন এই ক্যাটাগরি মিস্টেক করে থাকি সেটাকে আমরা বলে থাকি স্টুডেন্টস প্রিন্সিপাল এরর স্যার। প্রিন্সিপাল এরর। এরর অফ প্রিন্সিপাল। ক্যাটাগরি এরর, এটা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, দ্যাট ইজ ইট, এই গেল। আর যখন আমার উইদিন দ্য ক্যাটাগরি হবে সেটা হচ্ছে আমার এরর অফ কমিশন, যেটা আমি একটু পরে commission। আপনাদেরকে দেখাচ্ছি। লেটস জাস্ট সে যে আমার ইলেকট্রিসিটি এক্সপেন্স পেমেন্ট করেছি, রিপেয়ার্স এক্সপেন্স দেখা নিয়েছে। হ্যাঁ এক্সপেন্স আমি পেমেন্ট করেছি, গুড, এটা ধরতে পারছেন আপনারা। কিন্তু আমি তাকে ভুল করে কি করলাম, এটা ইলেকট্রিসিটি হওয়া উচিত ছিল ডেবিট পেমেন্ট ক্যাশ, কিন্তু আমি আরেকটা এক্সপেন্স যেটা কিনা রিপেয়ার ভুল করে এই জায়গাতে আমার চলে গেছে আর কি, ঠিক আছে, ডেবিট ক্যাশ ক্রেডিট। সো ইলেকট্রিসিটি আমার কোন ক্যাটাগরি? এক্সপেন্স ক্যাটাগরি। রিপেয়ারও আমার কি ক্যাটাগরি? এক্সপেন্স ক্যাটাগরি, ঠিক আছে। সো যখন আমার ক্যাটাগরির ভেতরে মিস্টেক হয়, ঠিক আছে, মানে এটা হচ্ছে উইদিন ক্যাটাগরি এরর, সেটাকে আমরা বলি এরর অফ কমিশন। কমিশন। কমিশন, দেখেন তাহলে এক কথা, আমার যখন ক্যাটাগরির বাইরে মিস্টেক হবে, যে অ্যাসেটের জায়গায় আমি এক্সপেন্স বুক করে বসে আছে, দ্যাট ইজ আ কেস অফ এরর অফ প্রিন্সিপাল। আর আমি যখন একই ক্যাটাগরির ভিতরে যখন থাকছি, ভুলটা আমার যখন যদি মানে এক্সপেন্সের ভেতরেই থাকতেছে এক্সপেন্সের জিনিসটা, তাইলে হচ্ছে এরর অফ কমিশন। এটা এক্সামে অনেক Commission, বেশি আসে, এন্ড এটা হচ্ছে আপনাদেরকে সহজ করে বুঝায় দেওয়ার জন্য। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা কঠিনটা এবার দেখাবো, ঠিক আছে। এখন ধরেন যে ড্রয়িংস হলো, ড্রয়িংস থ্রু ক্যাশ, ঠিক আছে, এই ট্রিটমেন্টটা আপনাকে যখন রেকগনাইজ করতে বলেছে, আমি আপনাদেরকে ভুলটা দেখাচ্ছি, রং এন্ট্রিটা আগে দেখাই, ঠিক আছে, তাহলে বুঝবেন যে কি করছেন। যে ড্রয়িংস যদি আমি ক্যাশ নিয়ে যাই, আমার তো ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, আর ডেবিটটা আমি কি করেছি, ভুল করে আমি সেলসকে ক্রেডিট মানে ডেবিট করে বসে আছি, সেটা তো হইতে পারে না, পারে? ইট No, ক্যানট sir. বি, ঠিক আছে।
এখন আমার জন্য যেটা কারেক্ট এন্ট্রি, যেটা মানে এই জন্য আপনাদেরকে ডাবল এন্ট্রির উপর দক্ষতা থাকতে হবে, যে কোনো কিছুই আপনারা করেন। এইটা আসলে কি হওয়া উচিত ছিল যে ড্রয়িংস ডেবিট, Debit, drawings, cash, debit, credit. cash. হ্যাঁ ক্যাশ Drawings, ক্রেডিট, এটা debit, হচ্ছে cash আপনার credit. মানে কারেক্ট। এবার আমাকে বলেন, এই যে ভুলটা হলো, সেলস এর ক্যাটাগরি কি? সেলস ইজ ইনকাম ক্যাটাগরি, আর ড্রয়িংস কোন Revenue, ক্যাটাগরি? ক্যাপিটাল। হ্যাঁ, capital. ড্রয়িংস Debit. ইজ ভেরি গুড, এটা এক্সামে সবচেয়ে কমনলি টেস্টেড জিনিস, যে ড্রয়িংস হচ্ছে এটা ক্যাপিটাল প্রিন্সিপাল নিচে। এরর। ইয়েস, এইটা হচ্ছে আমার এরর অফ প্রিন্সিপাল, যখন আমি ক্যাটাগরি ভুল করে বসে আছি। ঠিক আছে স্টুডেন্টস, আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। মানে মোস্ট টেস্টেড আইটেম ফ্রম দিস চ্যাপ্টার হচ্ছে এই পার্টিকুলার ইস্যুটা, এরর অফ কমিশন এন্ড প্রিন্সিপালে আপনাদেরকে ইয়ে করে আর কি। ঠিক আছে, ওকে, মুভিং অন, আমরা লাস্টে আসতেছি, যেটা এটা হচ্ছে কম্পেনসেটিং এরর। এটা খুব সহজ জিনিস, এটা হচ্ছে যে এক ভুল আরেক ভুল দিয়ে আপনার রিকভার করে ফেলেছে। এটা আমরা আপনাদেরকে একদম শুরুতে যেটা বলেছি, যে ক্রেডিট সেলস যখন হয়, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? আমার জন্য ক্রেডিট সেলস হচ্ছে সেলস ক্রেডিট, Receivable, রিসিভেবল receivable, debit. credit. ডেবিট। বাট আমি যেটা করলাম যে সেলসকে আমি ডেবিট করে বসে আছি, আর রিসিভেবলকে Receivable কে ক্রেডিট credit. করে বসে আছি আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে এই জিনিস। ঠিক আছে, মানে জাস্ট উল্টা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করলাম। সো ডাবল এন্ট্রি কিন্তু ঠিক আছে, কিন্তু অ্যাকুরেসি নাই এই জায়গাগুলোতে। সো যখন একটা ভুল ডেবিটকে যখন আমি ভুল ক্রেডিট দিয়ে আমি ট্রানজেকশন করছি, এটাকে বলা হয় এরর অফ, এটা হচ্ছে কম্পেনসেটিং এন্ট্রি। সো দেখেন, কম্পেনসেটিং এন্ট্রিতে আবার আমি আপনাদেরকে একটা শর্ট একটা সামারি দিই। ট্রান্সপোজিশন এররে কি হয়? ডেবিট ক্রেডিট ঠিক থাকে, কিন্তু ডিজিটে ভুল ভুল থাকে। থাকে, এরর্স অফ অমিশন হচ্ছে আপনার ট্রানজেকশনই রেকর্ড করেননি। একদম বাদ করে এরর্স গেছে। অফ প্রিন্সিপাল হচ্ছে আপনি ডেবিট ক্রেডিট রেকর্ড করেছেন ঠিকই, কিন্তু রং ক্যাটাগরিতে রেকর্ড করেছেন। এক্সেলেন্ট। আর এরর্স অফ কমিশন কি? যে ডেবিট ক্রেডিট ঠিক আছে, সেম ক্যাটাগরি ফিগারসও ঠিক আছে, Same ঠিক আছে, বাট category র মধ্যে ভুল হয়েছে। ক্যাটাগরির মধ্যে ভুল করেছি। আর কম্পেনসেটিং এরর হচ্ছে আমার ডেবিট এন্ড ক্রেডিট আমি এন্ট্রিগুলাই ঘুরাই দিছি আমি আপনার। ঠিক আছে, গুড। Okay, sir. এই নলেজগুলো আপনাদেরকে স্যার, একটা এক্সামের জন্য কোশ্চেন ছিল। জরুরি। হ্যাঁ অবশ্যই। স্যার, কম্পেনসেটিং এরর তো হচ্ছে যদি আমি একটা ভুলের দ্বারা যদি আরেকটা ভুল পরিপূর্ণ হয়, যেমন আমি সেলস পারচেজ বুকে 10 টাকা বাড়ায় দেখালাম, আর সেলস বুকে হচ্ছে আমি ওই 10 টাকা কমায় দেখাইলাম, হুম। এরকম না? আবার বলেন, সরি আমি একটু মানে ইয়ে করে গেছিলাম, আবার বলেন। কম্পেনসেটিং এরর বলতে তো স্যার, আমি যদি একটা ভুলের দ্বারা আমার আরেকটা ভুল, অলরেডি আমি একটা ভুল করে রাখছি, আরেকটা ভুল করার মাধ্যমে আমার ওই ভুলটা সঠিক হয়ে গেল। বুঝতে পারছি আপনি কোন পয়েন্ট থেকে আসছেন, আমি বুঝতে পারছি। মানে আজকে যদি এরকম হয়ে থাকে যে আমি সেলস ক্রেডিট করেছি 20 টাকা, রিসিভেবল ডেবিট করেছি মানে করেছি 20 টাকা, সো দেখা গেল এই ট্রানজাকশনটা যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে আমি তাকে মানে রেকটিফিকেশন করার জন্য যে এন্ট্রিটা দিচ্ছি কম্পেনসেট করার জন্য, মানে এক ভুল আমি আরেক ভুল দিয়ে ঠিক করছি, ওই কথাটা বলছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে মানে কনফিউশনটা ক্লিয়ার করে দিই। ভেরি গুড পয়েন্ট। যেই জিনিসটা আপনি বলতেছেন, মানে একটা ভুলকে আমি আরেকটা ভুল দিয়ে দিছি, দিজ আর ক্যাটাগরি, মানে দিজ আর নেচার্স বা ক্যাটাগরিজ অফ কম্পেনসেটিং এন্ট্রিজ। বাট আমাদের এক্সামের জন্য যখন চ্যাপ্টার 6 এর বা চ্যাপ্টার 5 এর এই জিনিসটা যখন আপনি পড়বেন, ইউ মাস্ট স্পেসিফিক্যালি ফোকাস অন যখন ডেবিট অ্যান্ড ক্রেডিট, আমার ব্যালেন্স মানে ডেবিট অ্যান্ড ক্রেডিটটা উল্টা হয়ে যাচ্ছে। আগে এখানে লিমিট, আমি আপনাকে লিমিটেশন দিয়ে দিচ্ছি, এররের যে অঙ্কগুলো আসবে সেখানে আপনি এই জিনিসটা পাবেন। আর আপনি যেটার কথা আমাকে বলেছেন সেটা হচ্ছে চ্যাপ্টার 6 এর যখন এরর রেকটিফিকেশন নিয়ে যখন আমরা কাজ করব, তখন আপনার এই যে কম্পেনসেটিং এই জিনিসগুলোর কথা ওখানে আসবে। বাট অন আ ব্রডার লাইন, কম্পেনসেটিং ইউজুয়ালি লিমিটেড টু, বা আমরা যখন আলাপ করব সেটা হচ্ছে কি ডেবিট ক্রেডিটটাই আমার উল্টা হয়ে যখন আমার এন্ট্রিটা পড়ে। ঠিক আছে, জি ওকে। না আমি ওটাতে যদি আপনাদের সময় পাই, আমি ওই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। ওগুলো আমাদের ইউজুয়ালি সলিউশনের সময় এই কাজগুলো লাগে আমাদের। ঠিক আছে, জি। ওকে। সো ট্রায়াল ব্যালেন্সের একটা এক্সাম্পল নিয়ে আমি আপনাদের কাছে আসি। আমার একটা ইচ্ছা আছে আপনাদেরকে, আমি মানে ইউজুয়ালি যে ব্যাচদের জন্য যেটা করে থাকি, ঠিক আছে, আমি আপনাদেরকে এফএসটা কোশ্চেন ব্যাংক থেকে করানোর পর আমি নেক্সট ক্লাসে আপনাদের চ্যাপ্টার 11টা আমি তো ভালো করে ওভাবে পড়াবো, বইতে যেটা আছে সেটা তো পড়াবো। এর পরের দিন যেটা করব, 3টা সিনারিও বেসড কোশ্চেন ব্যাংক থেকে আমি আপনাদের সলভ করাবো। ঠিক আছে, আর তারপর যেটা আমার রিভিউ ক্লাস যেটা হবে, আমি রিভিউ ক্লাসটাতে আমি যেটা চেষ্টা করব আইসিডব্লিউ বা কিছু এসএসসি এর কিছু পেপারস এর কোশ্চেন নিয়ে এসে আপনাদেরকে আমি এবার পড়াবো, কারণ নিজে আমি এভাবে কিছু প্রিপারেশন নিয়েছি আপনাদের জন্য। ঠিক আছে, দ্যাট আই উইল ডু। তখন এই Thank অনেকগুলা you. জিনিস আপনাদের ইয়ে পাবেন আর কি। ওকে, ওকে ট্রায়াল স্যার। ব্যালেন্সের
এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাই, খুব এটা বইতে যেহেতু আছে আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদের জন্য সহজ, জাস্ট আমার সাথে একটু বিয়ার করে যান, নাইলে মানে চ্যাপ্টার না পড়ানোটা এটা ডিসক্রেডিট। দেখেন ট্রায়াল ব্যালেন্স আমরা কি বলছি, যে অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এক্সপেন্স ক্যাপিটালের লিস্টিং করা হয়। সো দিস ইজ দ্য লিস্টিং। ঠিক আছে, এইখানে আমার অ্যাসেট ক্যাটাগরি গুলো আছে, আপনি যেগুলো ডেবিট ব্যালেন্স দেখছেন এগুলো হয় অ্যাসেট, নাহলে এগুলো এক্সপেন্স। ওকে, আমরা স্পষ্টত এটা আপনারা নিজেরা মিলিয়ে নিন, যে পেটি ক্যাশ এটা আমার অ্যাসেট, ক্যাশ ইন ব্যাংক এফডিআর, অ্যাকাউন্টস রিসিভেবল, এগুলো হচ্ছে সব আমার অ্যাসেট। সো হোয়াট অ্যাবাউট রিজার্ভ ফর ব্যাড ডেটস, এই চ্যাপ্টারটা আজকে আমরা একটু পরে পড়বো, আপনাদেরকে পড়াবো আমি। রিজার্ভ ফর ব্যাড ডেটস হচ্ছে আমার, দেখি আপনারা এটাকে কি বলেন। ক্রেডিট স্যার, এটা হচ্ছে লাইবিলিটি বা হ্যাঁ, এটা ক্রেডিট, এটা লায়াবিলিটি, এটা আরেকটা সুন্দর নাম আছে, liability. এটার অপোজিট একটা অপোজিট অ্যাকাউন্ট, অপোজিট রেভিনিউ অ্যাকাউন্ট, কন্ট্রা কন্ট্রা অ্যাসেট। ঠিক হ্যাঁ আছে, কন্ট্রা কন্ট্রা অ্যাসেট অ্যাসেট। ঠিক আছে, এটাই। সো দুটা জিনিস আমি আপনাদেরকে বলি, একটা কন্ট্রা অ্যাসেট হচ্ছে, আমাদের দুটা কন্ট্রা অ্যাসেট আছে, একটা কন্ট্রা অ্যাসেট হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, আর এটা হচ্ছে ব্যাড ডেটস। আর আরেকটা হচ্ছে আপনার অ্যালাওয়েন্স ফর ডাউটফুল ডেটস, এটা। ডাউটফুল ঠিক ডেটস। আছে, আমরা একটু পরেই পড়বো জিনিসটা। ইনভেন্টরি আছে, ইজ মাই অ্যাসেট, প্রিপেইড ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে অ্যাডভান্স আর কি আপনার। ঠিক আছে, এইভাবে করে করে আপনার গেছে। অর্গানাইজেশনাল এক্সপেন্স হচ্ছে এটা আমার পিএনএল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কিন্তু বইয়ের অঙ্কটাই আমি তুলে নিয়ে আসছি এখানে আপনাদের কাছে, যেই জন্য আমাকে আপনাকে আরো নতুন করে বইতে আমি যাচ্ছি না আপনাদের। ঠিক ঠিক আছে, ভেহিকেলস আছে, এটা হচ্ছে আমার অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, ক্রেডিট। এইভাবে আমাদের ফিক্সড অ্যাসেট অ্যান্ড তাদের কন্ট্রা অ্যাসেট আছে, এইভাবে আমরা পাচ্ছি। ফিক্সড অ্যাসেট আছে, ল্যান্ড আছে, গুডউইল আছে, ইনট্যানজিবল অ্যাসেট আছে। ঠিক আছে, এইবার আমার লায়াবিলিটি আছে, লায়াবিলিটি হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টস পেয়েবল ইজ আ লায়াবিলিটি। ঠিক আছে, তারপর আপনার সেলস ট্যাক্স পেয়েবল হচ্ছে আমার লায়াবিলিটি। এইভাবে আমরা এবার ক্যাপিটালে চলে আসলাম, ক্যাপিটাল এন্ড ইনকাম। ক্যাপিটাল গুলো আমরা জানি সবসময় আমাদের ইনকাম সবসময় ক্রেডিট হবে, আর এক্সপেন্স গুলা তো আমরা জানি যে আমার সবসময় ডেবিট হবে। সো এই সব ব্যালেন্স গুলা যখন আমরা টোটাল করছি, ঠিক আছে, এটা আমাদের বইয়ের সাম, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের একটা সাম। ওকে, একেবারে হুবহু বইতে পাবেন, আমি আমার সাথে এটা ফলো করেন তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। যে প্রথমত হচ্ছে আপনার একটা ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, ঠিক আছে, যে এই ব্যালেন্স গুলো আপনাকে দেওয়া আছে, সেটার উপর বেস করে আপনি একটা ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবেন। ঠিক আছে, তো আমরা ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করলাম। আশা করি আপনাদেরকে এটা আর বলতে হবে না যে ব্যাংক লোন কেন ক্রেডিটে আছে, ক্যাশ এট ব্যাংক কেন ডেবিটে আছে। এগুলো আমরা আবার আমি শর্ট করে বললে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স সব ডেবিটে থাকবে। ঠিক আছে, আর আমার ইনকাম, লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল অল অন মাই ক্রেডিট সাইড। সো ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি যে ইট অ্যাডস আপ। কিন্তু আমরা জানি যে দেয়ার আর লিমিটেশনস, লিমিটেশনস গুলা কি ছিল, এই তিনটা লিমিটেশনস একেবারে টেক ইট টু হার্ট। ফার্স্ট অফ অল, আমার ট্রায়াল ব্যালেন্সের মেইন লিমিটেশন হচ্ছে যে ওয়ান রং ডেবিট এন্ট্রি আপনার আরেকটা রং ক্রেডিট এন্ট্রি দিয়ে কম্পেনসেট হয়ে যেতে পারে। একটা ট্রানজাকশন হয়তো রেকর্ডই আমি করলাম না, আর যেটা আমরা বলি ট্রায়াল ব্যালেন্স ইজ আ টেস্ট অফ অ্যাকুরেসি অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম অনলি। ঠিক আছে, সো এখানে আমরা কিছু মিসিং ট্রানজাকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই মিসিং ট্রানজাকশন গুলা, এখানে একটা কথা বলা আপনাদের জন্য জরুরি। আমরা যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স বানাই, এটা কবে বানাই? দেখা যাচ্ছে যে 31শে ডিসেম্বর আসলে আমি 1 তারিখে যে ট্রায়াল ব্যালেন্সটা পাচ্ছি, কিন্তু এই ট্রায়াল ব্যালেন্স কি আমার ফাইনাল ট্রায়াল ব্যালেন্স হয়? অ্যান্সার ইজ নো। কারণ আমাদের অনেক কিছু পিকচার আছে যেটা আমরা পরে আমরা বুঝতে পারি। যেমন একটা জিনিস বলি, কিছু সঙ্গত কারণেই হয় যে আমরা যে স্টক কাউন্ট করি, স্টক কাউন্ট কি আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে করতে পারি? অ্যান্সার ইজ নো। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে যে আমরা ইম্পেয়ারমেন্ট প্রভিশন করি, ইম্পেয়ারমেন্ট চেক করি। সো যখন আমরা ইম্পেয়ারমেন্ট চেক করতে যাই যে আমার ফিক্সড অ্যাসেট গুলা ঠিক আছে কিনা, বা আমার ফিক্সড অ্যাসেটের মধ্যে কোনো মানে আগের থেকে খারাপ কন্ডিশনে চলে গেল কিনা, এই টেস্ট গুলা হয় কিন্তু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে। ঠিক আছে, তারপর যখন আমরা দেখা যাচ্ছে যে কাস্টমারদের কাছ থেকে যে টাকাটা রিসিভেবল আছে, এই রিসিভেবল গুলো যখন রিভিউ করে যখন আমরা জানতে পারি এই কাস্টমার আমাকে টাকা দিবে না, তখন আমরা এটার জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমাকে দিতে হয়। বিকজ এই জিনিসটা যেটা আমি জানতে পারলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে, কিন্তু সেটার ইম্প্যাক্ট কবে গিয়ে আসবে? লাস্ট প্রিভিয়াস পিরিয়ডের মধ্যে ওটার ইম্প্যাক্ট আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জন্যই আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হয়। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশনের জন্য একটা আইএস আছে, কিন্তু এই কথাটা আমরা অনেক জায়গায় পড়ালেখা করি না। সেটা হচ্ছে আইএস 8। আইএস 8 কে আমরা কি বলি? এরর, গুড। কাউন্টিং এরর স্যার মেবি। অ্যাকাউন্টিং এরর আছে, এস্টিমেট আছে, প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, ভেরি গুড, মানে অ্যাটলিস্ট এগুলোর মধ্যে আপনারা আছেন। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা বলি যে প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে কারেন্ট ইয়ারে নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই উই মাস্ট পারফর্ম
প্রথম কথা হচ্ছে ভাউচার এন্ট্রি, এন্ড দ্বিতীয়ত যেটা আমাকে করতে হবে, আমাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করে তাকে আপডেট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আমরা একটা একটা করে যাব। ম্যাটেরিয়ালস বট 1000 টাকা, হাফ ফর ক্যাশ অ্যান্ড হাফ অন ক্রেডিট। সো এটা হচ্ছে আমার কিছু ক্রেডিট পারচেজ করেছে, র ম্যাটেরিয়ালস মানে গুডস পারচেজ করেছে, কিছুটা ক্যাশ আর কিছুটা ক্রেডিটে। এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমাকে এখন নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো হোয়াট ইজ দি এন্ট্রি? আমার পারচেজ ডেবিট হবে স্যার, আর তারপরে হুম। হচ্ছে ক্যাশ ক্রেডিট হবে, পেয়েবল ক্রেডিট হবে। গুড, 50-50। কারো কোনো স্যার কনফিউশন আছে? ঠিক আছে, এইটা কিন্তু আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সে নেই। সো ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স যখন আমি পারচেজ 12,400 করেছি, সেখানে কিন্তু পারচেজের এই 1000টা আমার নেই। তার উপর আমার এই যে ক্যাশ এট ব্যাংকের ফিগার আর ট্রেড পেয়েবলের ফিগারেও কিন্তু এই আপডেটটা আমার নাই। তো দ্যাট মিনস আমি যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো, আই মাস্ট বি আপডেটিং দিস। ঠিক আছে, নাম্বার 2, সেলস অফ 1040 টাকা, 800 অফ হুইচ ওয়ার অন ক্রেডিট। তার মানে বাকিতে সেল করেছে। সো ক্রেডিট সেলস আমার আছে 1040, ক্যাশ এট ব্যাংক হচ্ছে ডেবিট 240 টাকা, আমি যেটা হাতে বুঝে পেয়েছি, আর বাকিটা রিসিভেবলের মধ্যে আমি ডেবিট করছি 800 টাকা। ওকে, নাম্বার 3, পেইড ওয়েজেস টু শপ অ্যাসিস্ট্যান্স অফ টাকা 260 ইন ক্যাশ। থার্ড এন্ট্রি যেটা ছিল যে আমি মানে এক্সপেন্স পেমেন্ট করেছি। ঠিক আছে, এটা আদার এক্সপেন্স ডেবিট, ক্যাশ এট ব্যাংক ক্রেডিট। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি আপনাদেরকে বলি। আপনারা হয়তো বলবেন যে স্যালারি এক্সপেন্স বা ওয়েজেস এক্সপেন্সকে ডেবিট করে ক্যাশ এট ব্যাংকে ক্রেডিট করলে কি হতো? আপনি খেয়াল করে দেখেন, এই যে আইটেমগুলো এখানে আছে, এই আইটেমের মধ্যে এক্সপেন্সের জন্য মানে ওয়েজেসের জন্য কোনো আলাদা হেডার আছে? অ্যান্সার ইজ নো। আপনার যেটা স্যার। করেছে ওরা আদার এক্সপেন্সের ভেতরে সব এক্সপেন্স গুলাকে ঢুকিয়ে নিয়ে আসছে। সো আপনি এখানে যদি স্যালারি এক্সপেন্স করেন বা ওয়েজেস এক্সপেন্স করেন, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনাকে দেখতে হবে তার জন্য যে লাইন আইটেম আছে সেটা কি, আদার এক্সপেন্স আছে। সো আদার এক্সপেন্স ডেবিট, ক্যাশ এট ব্যাংক ক্রেডিট। তার মানে ভাউচারটা আমি রেডি করলাম। আমার এইবারের কাজ হবে গিয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা। সো প্রথমে আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স আমরা দেখেছি যে ক্যাশ এট ব্যাংকে আমাদের কি হয়েছে। ইয়েস প্লিজ। স্যার মানে যে সেলসটা করছে করার পর হুম। তো স্যার ক্যাশটা হাতে থাকবে, তো স্যার ক্যাশ এট ব্যাংক কেন লেখা হবে? আচ্ছা, গুড পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটা আমি আসলে আপনাদেরকে যখন বইটা যদি ফুল বুকসটা পড়াতাম, তাইলে আমি একভাবে আপনাদের বলতাম। দেখেন, আমরা যখন চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার শুরু করি, তখন আপনার ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দ্যাট ইউ আস্কড। আমি একটু আপনাদেরকে গুছাই দিব জিনিসটা। আপনি ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড দুটাই ছিল, কিন্তু আস্তে আস্তে যখন আপনি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 পর্যন্ত ছিল, কিন্তু যখন চ্যাপ্টার 6 এসে আপনি পড়ছেন, চ্যাপ্টার 6 এ যখন আপনাকে ব্যাংক রিকনসিলিয়েশন পড়ানো হচ্ছে, আপনি তখন দেখছেন যে হঠাৎ করে ক্যাশ ইন হ্যান্ড জিনিসটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এন্ড এই ক্যাশ ইন হ্যান্ড জিনিসটা গায়েব হয়ে যাওয়ার কারণ কি, আপনার চ্যাপ্টার 6 থেকে একটা জিনিস একেবারে খুব মানে স্ট্রংলি স্পেসিফাই করেছে যে আমার যাই বিজনেসে ট্রানজেকশন হয়, যে ক্যাশ যে ট্রানজেকশন হয়, দ্যাট ইজ ব্যাংকড। ব্যাংকড মানে হচ্ছে এটা আপনার জমা পড়ে যাচ্ছে। তাহলে ক্যাশ ইন হ্যান্ডে কিছু কিছু থাকছে আপনার জন্য? থাকছে না। সো আমরা যখন এটা আমি বলি যে কোন জায়গাতে আপনার এই প্রশ্নটার ইম্প্যাক্ট আপনি পাবেন, আপনি যখন এফএস করবেন, আপনার এফএস এর মধ্যে আপনি আমরা যেটা আগে ছোটকালে পড়ে আসতাম যে ক্যাশ ইন হ্যান্ড এন্ড ক্যাশ এট ব্যাংক, দুইটা আলাদা থাকতো না আমাদের? এখন দেখবেন আর আলাদা করে নাই। আপনি দেখবেন যে পড়া শুরু করেছেন দুইটা নিয়ে, কিন্তু যখন আপনি এখন এফএস শুরু করে দিয়েছেন, আপনি দেখতেন যে দেয়ার ইজ অনলি ক্যাশ এট ব্যাংক, বিকজ আপনাকে একটা স্টার্টিং একটা জায়গা থেকে বুঝিয়ে দিয়েছে। দেখবেন যে চ্যাপ্টার 6 এ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে অটোমেটেড রিপোর্ট গুলা হয় এন্ড অল ক্যাশ ট্রানজেকশনস আর ব্যাংকড। তার মানে ক্যাশ ইন ব্যাংক, ক্যাশ এট ব্যাংক ইজ অল এন্ড এভরিথিং, এর মধ্যে আপনি সবকিছু পাবেন। ঠিক আছে, সো এখানে যে আমার যে সেলস অন ক্রেডিট হয়েছে 1040 টাকা, ঠিক আছে, এই যে 240 টাকা যেটা কিনা আমার কি হয়েছে, মানে আমি আসলে ক্যাশে করেছি। সো ক্যাশ যেটা করেছি, দ্যাট উইল সাবসিকুয়েন্টলি বি ট্রিটেড অ্যাজ ক্যাশ এট ব্যাংক গোয়িং অন। আমার জিনিসটা কি কিছুটা বুঝতে পেরেছেন? আপনাকে কয়েকটা টার্ম পাবেন, ক্যাশ ইন হ্যান্ড পাবেন না, ক্যাশ ইকুইভ্যালেন্ট পাবেন, এই ওয়ার্ডটা পাবেন, মানে ক্যাশ এট ব্যাংক বা ক্যাশ ইকুইভ্যালেন্টস পাবেন। ঠিক আছে, আস্তে আস্তে দেখবেন সামনে এই জিনিসটা। ওকে স্যার। রাইট না, বাট গুড কোশ্চেন, কারণ এই জিনিসটা আমাকে বদার করতো যখন আমি একটা সময় দেখতাম যে হঠাৎ করে এটা গায়েব হয়ে গেল কেন। বাট পরে যখন আমি বইটা আরো ভালো করে দেখেছি, তো এটা আস্তে আস্তে আপনাদেরকে চেষ্টা করেছে যে ক্যাশের জন্য দুটো লাইন আইটেম না থেকে দেয়ার উইল বি অনলি ওয়ান লাইন আইটেম and all transactions are banked cash স্যার এই transactions. জানলে তো অলরেডি ক্যাশ এট হ্যান্ড তো নাই, অলরেডি ক্যাশ এট ব্যাংকই আছে। Yes sir, cash at bank দিয়ে আমরা এখন পড়বো।
নো মোর ক্যাশ ইন হ্যান্ড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, নেক্সট এটা আমরা যাচ্ছি। এইবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলা দেখেন। আমার এখানে ব্যালেন্স ছিল 11,700 ক্যাশ এট ব্যাংকে। সো যেখানে 240 টাকা হচ্ছে আমরা ওই সেল করে পেয়েছি, 500 টাকা হচ্ছে আমার পেমেন্ট করেছি আমি সাপ্লায়ারদের কাছ থেকে, আর 260 টাকা আমার কি ছিল, ওই যে ওয়েজেস পেমেন্ট করেছি ক্যাশ। সো এইভাবে আমার লাইন আইটেম গুলো যেগুলো রেলেভেন্ট লাইন আইটেম সেগুলো আমার আপডেট হবে। ট্রেড পেয়েবল বেড়ে যাচ্ছে আমার 500 টাকা, ঠিক আছে, পারচেজ বেড়ে দাঁড়াচ্ছে 1000 টাকা, সেলস বেড়ে দাঁড়াচ্ছে 1040 টাকা, রিসিভেবল বাড়ছে, আর ওইদিকে আমার আদার এক্সপেন্স বেড়ে গেছে। সো এইবার আমি আমার অ্যাডজাস্টেড ডেবিট কলাম অ্যান্ড অ্যাডজাস্টেড ক্রেডিট কলাম করলে যেটা পাচ্ছি, দ্যাট ইজ মাই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সো কনসেপ্ট ওয়াইজ আপনারা কি বুঝতে পারছেন যে হোয়াট ইজ অ্যান অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এন্ড হাউ ইট ওয়ার্কস জি স্টুডেন্টস? স্যার। জি স্যার। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের মানে ইনিশিয়াল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স। এটা নিয়ে আমি খুব একটা বেশি আমি ইয়ে করাবো না, আমি এটা এক্সামে দেখিনি জিনিসটা, নলেজের জন্য ভালো। সোজা কথা, আপনারা যারা অডিট করেন আপনারা ওয়ার্কশিট প্রিপেয়ার করেন না? ওয়ার্কশিটে কি হয়, একটা ট্রায়াল ব্যালেন্সের লিস্ট থাকে, তারপর আপনার কলাম করে করে ওপেনিং ডেবিট, ওপেনিং ক্রেডিট, তারপর আপনার হচ্ছে কারেন্ট ডেবিট, তারপর কারেন্ট ক্রেডিট, অনেক কিছু ভাবে আপনারা এটাকে মেনটেন করেন। এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে টেকনিক্যালি একটা ওয়ার্কশিট যেখানে আপনার সব অ্যাডজাস্টমেন্ট গুলা, যেটা একটু আগে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা দেখলাম সেই অ্যাডজাস্টমেন্ট গুলা দেখবো, ঠিক আছে, প্লাস আরেকটা জিনিস আমরা দেখবো। দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি হয়, আপনার ব্যালেন্স গুলো আপডেটেড হয়ে যাচ্ছে। আর এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সে যেই কাজটা করা হয়, ওই ট্রায়াল ব্যালেন্সটাকে আরো টেনে নিয়ে আপনার আরেকটা কলাম হয়, যেই কলামটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টের জন্য, মানে দুটা কলাম নতুন করে আসে যেটা কিনা আপনার ইনকাম স্টেটমেন্টের জন্য, আরো দুটা কলাম আসে যেটা কিনা আপনার ব্যালেন্স শিটের জন্য থাকে। তার মানে আমরা যদি বলে থাকি হ্যাঁ, এই যে আপনার এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা পাচ্ছি, এই ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলা দিয়ে শুধু আপনার ইনকাম এন্ড এক্সপেন্স হয়ে থাকে, সেগুলা যাবে আমার আরো নতুন দুইটা কলাম অ্যাড হয়ে ইনকাম এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ইয়েতে আরো দুইটা কলাম নতুন করে বের হবে, যেটা কিনা আপনার কিসের সাথে থাকবে, ব্যালেন্স শিটের জন্য আপনার রেলেভেন্ট হবে আর কি আপনার। ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে এবার একটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করব এক্সাম রিলেটেড। এইবার বুঝবেন যে বই পড়াটা কত সহজ, এক্সাম ক্যান বি আ চ্যালেঞ্জ। কোন দুইটা ফিগার যেটা আপনার ইনকাম স্টেটমেন্টেও থাকে আবার ব্যালেন্স শিটেও আপনার থাকে? স্যার প্রফিট বা লস। ভেরি গুড, প্রফিট অ্যান্ড লস ইজ ওয়ান। আরেকটা কোনটা? স্টক। স্যার ওই যে, Closing স্যার stock. না স্যার ওই যে ওপেনিং স্টক, ক্লোজিং স্টকও থাকে স্যার, তারপর হচ্ছে আমাদের যে হ্যাঁ ক্লোজিং স্টক স্যার। অনলি ক্লোজিং স্টক, ঠিক আছে। নন আমি আপনাদের নন কারেন্ট অ্যাসেটও থাকে। এটা আপনাদের মাইট দেওয়া দরকার। নন কারেন্ট অ্যাসেট তো আপনার অ্যাসেট ক্যাটাগরি, ওটা থাকবে ব্যালেন্স শিটের পার্টে। ওটা কি আপনার কখনো ইতে ইনকাম স্টেটমেন্টে থাকবে? টেল মি। ঠিক আছে, নন কারেন্ট No, অ্যাসেট sir. থাকবে। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস প্লিজ। স্যার আমি হচ্ছে এই বছর যে আমি ডিপ্রিসিয়েশনটা হচ্ছে আমার প্রফিট এন্ড লস হুম। অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি, এটা তো হচ্ছে আমার ওই যে পরে ইয়ের সাথে অ্যাড হয়ে যাচ্ছে না স্যার, এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সাথে যোগ হয়ে যাচ্ছে না স্যার? ওকে, আমি আপনার পয়েন্ট বুঝতে পারছি। সেটা হচ্ছে গিয়ে যে আমার এক্সপেন্স চার্জ করে যেটা আমার ইনকাম স্টেটমেন্টে ছিল সেটা আবার আমার ওই হ্যাঁ অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনের ওর একটা মানে ইয়ের মধ্যে বাড়াই ঢুকে দিচ্ছে। বসে আছে, তাই জি তো? স্যার। আচ্ছা ঠিক জি জি আছে, স্যার। না গুড ওয়ে অফ পুটিং ইট। আমি এটা কখনো এভাবে চিন্তা করিনি, বাট আমি আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি। দেখেন এই যে আপনি মিলাই দিচ্ছি জিনিসটা, যে ইনকাম এক্সপেন্স, আপনার এক্সপেন্স হচ্ছে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনের যে ব্যালেন্সটা আছে সেটা কি দিন শেষে আপনার নেট প্রফিটের পার্ট হয়ে যাচ্ছে না? এই ইয়েস যে নেট স্যার। প্রফিটের যে পার্টটা যেটা কিনা আমার ইনকাম মানে এক্সপেন্স স্টেটমেন্টের সাথে যেটা মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্টের যে ফাইনাল ফিগার যেটা, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আবার ঘুরে গিয়ে চলে যাচ্ছে আপনার ব্যালেন্স শিটে উইদিন রিটেন আর্নিংস। জি স্যার। ঠিক আছে, তার মানে ওর এখানে শুরু ওখানে শেষ, তার মানে ডেপ্রিসিয়েশন ইজ অলরেডি টেকেন অ্যাকাউন্ট ফর, রিটেন ইয়েস আর্নিং স্যার। এর থ্রুতে ওখানে চলে যাচ্ছে। আপনি যেটা দেখতেছেন অ্যাজ মানে ইনকাম এক্সপেন্স আলাদা আলাদা আইটেম, এটা দিন শেষে একটা ব্যালেন্সে কনভার্ট হয়ে চলে যাচ্ছে। সো ইট ইজ দেয়ার ইন বোথ দ্য প্লেসেস। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কথাটা আমি বলি আপনাকে, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন আপনি ক্রিয়েট করছেন এক্সপেন্স ডেবিট, খেয়াল করেন এক্সপেন্স ডেবিট আপনার মানে কি হয়, মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করছেন। সেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যে ক্রেডিট করতেছেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকেই আপনার এক জায়গায় উইচ ইজ ব্যালেন্স শিট, এন্ড তার মানে বাই ডেফিনিশন সে হচ্ছে একটা কন্ট্রা অ্যাসেট। জি স্যার।
সো সে কি P&L অ্যাকাউন্টে আর কোনো তার জায়গা আছে আলাদা করে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনের? অ্যান্সার ইজ নো। সে হয়তো sir. এক্সপেন্সের একটা ফিল্ড হয়ে আসছে, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ নট অরিজিনেটেড ইন ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, সেই অনুযায়ী ওটা আপনার ব্যালেন্স শিটে যায় না। ইট স্টার্টস জি, sir. উইদিন ব্যালেন্স শিট, এন্ডস উইদিন ব্যালেন্স শিট। ক্লিয়ার? জি, sir, বুঝতে পেরেছি আচ্ছা, স্যার, থ্যাংক কেউ ইউ। একজন বলছেন ওপেনিং স্টক আপনার ইয়েতে আসে। প্রথমত ওপেনিং স্টক খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, এইগুলো আপনারা বলেন, আমি পিক করি কেন, কারণ আপনাদের কনফিউশনটা যাতে করে ক্লিয়ার হয়। ঠিক আছে, আপনার ওপেনিং স্টক কোন সাইডে থাকে? টেল মি। ওপেনিং স্টক কি আপনার ব্যালেন্স শিটের পার্ট নাকি ইনকাম স্টেটমেন্টের আইটেম? মনোযোগ দিয়ে আমাকে বলেন, বুঝে বলেন। ইনকাম স্টেটমেন্টের আইটেম স্যার। ইনকাম এক্সেলেন্ট, ঠিক আছে। অ্যান্ড ইনকাম স্টেটমেন্টে সে কোন রোলটা প্লে করে? সে কি মানে ডেবিট সাইডে থাকবে না ক্রেডিট সাইডে থাকবে? ডেবিট স্যার। স্যার ডেবিট সাইডে। ডেবিট সাইডে থাকবে। দ্যাট মিনস আপনার ওপেনিং স্টকের ওয়ান অ্যান্ড অনলি জব ইজ টু ইনক্রিজ কস্ট অফ গুড সোল্ড, মানে এক্সপেন্স বাড়িয়ে দিবে। এই জন্য সে ওপেনিং স্টক আপনার ডেবিট সাইডে থাকবে, আপনার ইনকাম স্টেটমেন্টের ইয়ের মধ্যে থাকবে, কলামের মধ্যে থাকবে। কিন্তু ওপেনিং স্টক কিন্তু আপনার ব্যালেন্স শিটের কোনো ডেবিট বা কোনো ক্রেডিট কলামে তার কোনো অস্তিত্ব নেই। বিকজ ওপেনিং স্টকটা যখনই আমি পরের বছর যখন আমি যাব বা আমার রানিং ইয়ার যখন শুরু হবে, সাথে সাথে এটা প্রোডাকশনে চলে যাচ্ছে। সো সেটা আমার ব্যালেন্স শিটে কখনো থাকবে না। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আসলে আমরা ভাগ ভাগ করে ক্লাস নেই বলে অনেকগুলো জিনিস আলাপ হয় না। ব্যালেন্স শিট সবসময় মনে রাখবেন ইজ আ স্ন্যাপশট, মানে একটা জাস্ট স্থির চিত্র অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। ইউজুয়ালি আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড এন্ডে আমরা 31 ডিসেম্বরে করে থাকি। বাট ইনকাম স্টেটমেন্টটা কি হয়? ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আমার মানে ইনকাম আর্নড অ্যান্ড এক্সপেন্স ইনকার্ড ওভার আ পিরিয়ড অফ টাইম। সো যখন আমি আজকে বছর শেষে আমি আমার ট্রায়াল ব্যালেন্স দাঁড় করে আমি যদি শুধু ব্যালেন্স শিটটা দেখতে চাই, তাহলে তো আমি ওপেনিং স্টক আর পাবো না, কারণ ওপেনিং স্টক শুরুতে যা ছিল সে আপনার প্রোডাকশনে চলে গেছে। আর যদি কিছু থেকেও থাকে তাকে আর ওপেনিং স্টক বলবো না, তাকে আমি কি বলবো? সে ক্লোজিং স্টক হিসাবে থাকবে। সো ক্লোজিং আমি যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, আই উইল ডেফিনেটলি ফাইন্ড মাই ক্লোজিং স্টক। অ্যান্ড ক্লোজিং স্টক কি আমার ডেবিট সাইডে থাকবে না ক্রেডিট সাইডে থাকবে? টেল মি। ডেবিট সাইডে ক্রেডিট ডেবিট সাইডে থাকবে, গুড। আমি যেটা কথাটা আপনাদের বলেছিলাম যে ক্লোজিং স্টক ইজ ওয়ান আইটেম যেটা দুই দিকেই থাকে, ইনকাম স্টেটমেন্টেও ক্রেডিট থাকে, সাইডে হ্যাঁ ইনকাম স্টেটমেন্টেও থাকে, ব্যালেন্স শিটও থাকে। যদি ইনকাম স্টেটমেন্টে থাকতো তাহলে সে কোথায় থাকতো? ক্রেডিট সাইডে স্যার। ক্রেডিট সাইডে স্যার। ক্রেডিট সাইডে থাকতো। এবার আমাকে কেউ বলেন, কেউ যদি না বুঝে থাকেন প্লিজ, আই এম অল ইয়ার্স। এগুলা আপনাদের কনসেপ্ট মানে ক্লিয়ার হওয়া জরুরি। ঠিক আছে, আপনার জাস্ট এইভাবে চিন্তা করেন যে স্টক যখন আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কনসেপ্টে চিন্তা করব, তখন কি হয়? ওপেনিং স্টক অ্যাড করি কার সাথে? পারচেজের সাথে। লেস Purchase করি এর হচ্ছে ক্লোজিং স্টকের সাথে। তাহলে কস্ট অফ গুড সোল্ডে ক্লোজিং স্টকের কাজটা কি? কস্ট অফ গুড সোল্ডকে সে কমিয়ে দেয়। কমিয়ে দেবে আর So, যেই ওপেনিংটা হচ্ছে জিনিসটা বাড়াই দেবে। হ্যাঁ, যেই জিনিসটা আপনার ক্লোজিং স্টককে কমিয়ে দেয়, সেটা আমার ইনকাম স্টেটমেন্টের যখন আমি কলাম করব, ডেবিট আর ক্রেডিট কলাম করব, তখন সে সবসময় ক্লোজিং স্টক থাকবে আপনার ক্রেডিট কলামে। বিকজ ক্রেডিটের কাজ হচ্ছে, ইয়েস প্লিজ, বুঝতে পেরেছি। এটাই। আর ওপেনিং স্টকের কাজ হচ্ছে আমার যেহেতু কস্ট বাড়িয়ে দিবে, এই জন্য আমার ডেবিট কলামে বসে। ওকে, অ্যান্ড আরেকটা যেটা আমি বলছিলাম যে ক্লোজিং স্টক আমি যখন ইনকাম স্টেটমেন্টের কাজ করব তখন সে ক্রেডিট কলামে বসবে, কিন্তু যখন ব্যালেন্স শিটের পার্সপেক্টিভে আমি কথা বলবো তখন সে বসবে ডেবিট কলামে বসবে, বিকজ দিস ইজ অ্যান অ্যাসেট, অ্যান অ্যাসেট সবসময় আপনার ডেবিট কলামে বসে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার আস্তে আস্তে করে আসি। এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স আমরা একটু আগে দেখছিলাম। ঠিক আছে, এখন স্ট্রেইট এটার উপর বেস করে আমি একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করব। প্রথমত হচ্ছে আমি ইনকাম স্টেটমেন্টের যে আইটেমগুলো, যেটা হচ্ছে আমার রেভিনিউ আর এক্সপেন্স গুলাকে আমি মার্ক করে ফেললাম, দে আর মার্কড ইন রেড। ঠিক আছে, রেন্ট, পারচেজ, সেলস, ব্যাংক লোন ইন্টারেস্ট আর আদার এক্সপেন্সেস। ঠিক আছে, সো সেটা দিয়ে কি আমি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারি? অ্যাবসলিউটলি। আমার সেলস আছে ক্রেডিট সাইড। ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ড আমি এখানে পুরো পারচেজটাকেই ধরছি অ্যাজ কস্ট অফ গুড সোল্ড, কারণ এখানে কোনো ওপেনিং ক্লোজিং স্টক নেই। ঠিক আছে, আই গেট মাই গ্রস প্রফিট। তারপর আমার তিনটা আলাদা এক্সপেন্স আছে, দিলে আই গেট মাই নেট প্রফিট। ঠিক আছে, এইবার আমি ব্যালেন্স শিট প্রিপেয়ার করবো আর কি। ঠিক আছে, সো ব্যালেন্স শিটের জন্য এইবার আমি মানে ব্লু কালারে হাইলাইট করছি যেগুলো কিনা আমার অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল আইটেম। ঠিক আছে, সাথে করে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে আমার নেট প্রফিটটা। এটা আমার ইনকাম স্টেটমেন্টের আইটেম ছিল, এটা এখন আমার ব্যালেন্স শিটের আইটেম হিসাবে থাকবে। ঠিক আছে, সো দিস ইজ হাউ আ ব্যালেন্স শিট উইল লুক লাইক। এটা একেবারে জাস্ট
ডামি একটা ব্যালেন্স শিট, এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে গ্রো করার জন্য আমি বুঝাতে চাচ্ছিলাম যে কি করে একটা ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে ফাইনালি আমরা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট প্রিপেয়ার করছি। সো এখানে আমরা অ্যাসেট থাকবে এক সাইডে, ক্যাশ এট ব্যাংক, নন কারেন্ট অ্যাসেট, ট্রেড রিসিভেবলস, আর লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটালে আমার ক্যাপিটাল, ব্যাংক লোন, ট্রেড পেয়েবল, আদার পেয়েবল, প্লাস আমার গত পিরিয়ডের বা রানিং পিরিয়ডের নেট প্রফিটটা যেটা সেটা আমার এখানে চলে আসবে। এইভাবে আমার ব্যালেন্স শিট মাস্ট অলওয়েজ ব্যালেন্স। কনফিউশন নো স্যার। তো স্টুডেন্ট? স্যার নো স্যার। গুড, ঠিক আছে। কন্ট্রোল অ্যাকাউন্টের কিছু কনসেপ্ট আছে, এটা আমি আপনাদেরকে জাস্ট ব্রিফলি বলবো। কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা ইউজুয়ালি যেটা করে থাকি, দের ইজ ওয়ান রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড দের ইজ পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট। আমরা হাজারো হাজারো সাপ্লায়ারদের জন্য অ্যাকাউন্ট প্রিপেয়ার করি না, ওটা আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট না। আমরা হাজার হাজারটা আপনার রিসিভেবল কাস্টমারের জন্য অ্যাকাউন্ট প্রিপেয়ার করি না, আমরা ওয়ান অ্যাকাউন্ট প্রিপেয়ার করি। কিন্তু ওই একটা অ্যাকাউন্টের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অর পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স কি করতে হবে? আপনার টোটাল কাস্টমার ওয়াইজ ব্যালেন্সের সাথে ম্যাচ করতে হবে, বা টোটাল পেয়েবল অ্যাকাউন্টের সাথে আপনার ম্যাচ করতে হবে সাপ্লায়ারের জন্য যেটা আপনার পেয়েবল থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ইয়ের অঙ্কের পার্ট। যাক, আমি এটা যাব না, আপনার মানে এতটুকু আমি আপনাদেরকে বলবো। অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস থাক, এটা না হলে হয়। বাট তারপরও আমি আপনাদেরকে একটা স্লাইডস, আমার চ্যাপ্টার 6 এর একটা স্লাইডস আছে, আমি এটা আপনাদের দিয়ে দিব আজকে ক্লাস শেষে। ঠিক আছে, কিছু জিনিস আছে। আর ব্যাংক রিকনসিলিয়েশন আমি পড়াচ্ছি না, বাট একটা কথা আপনাদেরকে আমি বলি, ব্যাংক রিকনসিলিয়েশন আমাদের বইতে মাত্র 4 পেজ, ইটস নট এনাফ। কিন্তু আসে কোত্থেকে জানেন? এগুলা আপনার মানে মাল্টিপল এরিয়া থেকে আসে। আপনার ফ্র্যাঙ্কউডের একটা বই আছে, ওইখান থেকে আমাদের এক্সামে অনেকগুলা কোশ্চেন আসে। সো যেটা আমি আপনাদের বলতে চাই যে ইজ দ্য বুক এনাফ ফর ব্যাংক রিকনসিলিয়েশন? নট এট অল। তো তাই বলে আমি কি লিমিটেশনে থাকবো? অ্যান্সার ইজ নো। আমি যেটা চাই যে ইব্রাহিম আপনাদেরকে যখন চ্যাপ্টার 6টা পড়াবে ব্যাংক রিকনসিলিয়েশনটা ভালো করে পড়বেন, আর আমি আমার যে স্লাইডসটা আছে আই উইল অলসো শেয়ার দিস উইথ ইউ। ঠিক আছে, মানে ওখানে আমি শুধু ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য যতগুলা আইটেমের কারণে মানে ব্যাংক রিকনসিলিয়েশনের চ্যালেঞ্জেস হয় এন্ড যেই নেচারের সামগুলা হয় সবগুলো আমি ওখানে রেডি করে রেখেছি আপনাদের জন্য। ঠিক আছে, সো দ্যাট উইল হেল্প ইউ। আচ্ছা, স্যার এই চ্যাপ্টারটা তো আগে আপনি নিতেন না স্যার? হ্যাঁ আমি নিতাম। এটা আমরা ইউজুয়ালি অল্টারনেট করে নেই, আপনাদের ব্যাচে আর কি আমি নিচ্ছি না, আর নেক্সট ব্যাচে হয়তো আমি আবার নিব আর কি। ঠিক আছে, আমি আবার বলছি আপনাদের, দেখেন সব ক্লাস শেষ করেন, তারপর যদি ধরেন আপনাদের সাথে তো আমার রিভিউ ক্লাস থাকবে, ইউজুয়ালি আমার রিভিউ ক্লাস থাকে আরো 2টা করে এক্সট্রা, মানে 2টা স্যাটারডে ফ্রাইডে থাকবে। আমি আপনাদেরকে কোনো কিছু পুরো সিলেবাসের কোনো কিছু থাকলে আই উইল বি দেয়ার টু হেল্প। ঠিক আছে থ্যাংক ইউ স্টুডেন্টস, স্যার। সো ওটা নিয়ে আপনাদের কিছু না, বাট আমি বলবো যেটা ফোকাস ধরবেন হচ্ছে আপনার ইয়ে চ্যাপ্টারের জন্য। কি বলবো, যে চ্যাপ্টারটাকে আমি বলি যে লিমিটেড Reconciliation. কোম্পানির যেটা আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর ব্যাংক রিকনসিলিয়েশন, হ্যাঁ ব্যাংক রিকনসিলিয়েশনটি ইম্পর্টেন্ট, 8 মার্কের মতো আপনার আসবেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক দিস ইজ ডান। চ্যাপ্টার 5 নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের এখন 8:48 বাজে, আমি 9:05 আমি আপনাদের সাথে আবার আসছি। ওকে স্টুডেন্টস, আমি নেক্সট ক্লাসটাতে আপনাদের সাথে ইয়ে নিয়ে বসবো, ইরিকভারেবল ডেটস, ট্রিকি চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে স্টুডেন্টস, at 9:05 we sir. sit again. Okay, ওকে স্যার। জি। ওকে স্যার।